উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন ধূপ ছায়া, লিখেছেন নূপুর ইসলাম, কণ্ঠে আমি তাসনুভা। পর্ব 10। আব্দুল আজিজ ঘুমিয়েছে মধ্যরাতে, তাই সবসময় আজানের পরপরই উঠলেও আজ ওঠার নামগন্ধও নেই। শেষ রাত থেকে আবার মিঠাপুকুরের আকাশে মুখ কালো করে আছে। এই নামে তো সেই নাম, এই নামাই সকাল তো হয়েইছে, তবে সূর্য আর উকি দিতে পারেনি। দেখতে লাগেছে ভোর রাতের মতো। তাই আর বিছানাও ছাড়েনি। এমন অবস্থাও আবহাওয়ায় শরীরটাকে টেনে বিছানায় নামিয়েছে। আজিজকেও টানছে। তাছাড়া মেজাজ আর তার ফুরফুরে আজকে। এই ফুরফুরে মেজাজ নেই, আধো ঘুম আধো জাগরণেই বিছানায় গড়াগড়ি দিচ্ছে। দিলেও পুরো বাড়ি তখন তার নখদর্পণে। ভালো করেই জানি বিয়ে বাড়ির সব আনন্দ আয়োজন ধুলিস্বাদ। ফাতিমা মুখ কালো করে বসে আছে। আত্মীয় স্বজন সবাই কানাকানি করছে। বউ অপয়া কপুল বলতে না বলতেই বাপের বাড়ি ধুলিস্বাদ। এই মেয়ে স্বামীর বাড়ি এলেও সব ধ্বংস করে ফেলবে। ফাতেমার মন যতই উদার হোক, গ্রামের চিন্তাধারা তো আর বাহিরে না। তার মনও বিক্ষিপ্ত হয়ে আছে। বিয়ে বউ নিয়ে এত যত আহ্লাদ, সবই এখন শূন্যের কৌটাই। আর এসব আজিজকেও বিচলিত করছে না, বরং শান্তি দিচ্ছে। সেই শান্তি নিয়ে আরামসে শুয়ে আছে। সেই শান্তির মাঝেই ফাতেমা বিরক্তি মুখে আজিজকে ডাকলো। ডাকতে ডাকতে বলল, জব্বার আড়ত থেকে খবর পাঠিয়েছে কি নাকি জরুরি কাজ পড়েছে, এক্ষুনি যাইতে কইছে। ফাতেমা যত বিরক্ত হয়ে ডাকলো, আজিজ অবশ্য তার ছিটেফোঁটাও বিরক্ত হলো না। এত সহজে বিরক্ত হওয়ার মানুষ সে না। তাছাড়া জব্বার তাকে খালি খালি এই সাত সকালে খবর পাঠাবে না। তাই স্বাভাবিকভাবেই বলে উঠল। চোখের পানি মুখে দিয়ে পাঞ্জাবিটা গায়ে চড়ালো, চেরিয়ে বেরিয়ে এলো। সেই স্বাভাবিকভাবে বেরিয়ে এলো। সেই স্বাভাবিক অবশ্য বেশিক্ষণ টিকে থাকলো না, কেননা আরতে পা দিয়ে দেখলো শাহবাজ হাত পা চড়িয়ে তার বসার জায়গায় বসে আছে, মাথায় ব্যান্ডেজ। আর সবচেয়ে বড় কথা, তার পাশে কাচুমাচুকো হয়ে আয়নার খালা দাঁড়িয়ে আছে। সে নিজেকে সামলালো। তার কাজের কোনো সাক্ষী নেই, নয়তো অন্য কোনো কারণেই এসেছে। তাই এগিয়ে হালকা হেসে বলল, যাক ফিরেছ তাহলে। শাহবাজ নিজেও তার চিরচেনা ভঙ্গিতে হাসলো, হেসে আড়মোড়া ভাঙলো, ভেঙে পড়ল। সময় কম গো চাচা, কীভাবে যে উড়ে পুড়ে এসেছি আপনাকে বোঝাতে পারবো না। তা না হলে আপনার মতো ঘাঘু অভিনয় আমিও একটু করে দেখাতাম। তাই অভিনয় টভিনয় সাইডে রেখে সোজা বলছি, পৃথিলা কোথায়? মহাজন হাসলো। তার জায়গায় শাহবাজ বসা, তাই চেয়ার টেনে বসলো। বসতে বসতে বলল, কোন পৃথিলা? ও, ওই যে স্কুলের নতুন ম্যাডাম, যার জন্য তোমাকেও এরশাদ দুনিয়াকে দুনিয়া মনে করতে না। এত সসম্মানের দাদি, তাকে তো কাপড়ের মতো ধুলো। আর আয়না বাবাকেও আরেকটু হলে তো খুন করে ফেলতো। শাহবাজের চোয়াল শক্ত হলো, তবে আগের মতোই শান্তভাবে বলল, যে সেই পৃথিলা, যে আপনার ফুপুর নাতনি আর প্রিয় ভাইয়ের একমাত্র কন্যা। মহাজন কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল, তারপর বলল, কি চাও? আপাতত পৃথিলা, পরের হিসাব পরে। কিসের পরের হিসাব? কত কিছু, সেগুলো আজ থাক চাচা। আপাতত শুধু এতটুকুই বলেন, পৃথিলা ম্যাডাম কোথায়? সেটা কি আমার জানার কথা না, তবে আয়না তো বলল আপনার লোক ঘাট থেকে নিয়ে গেছে। মহাজনের তেমন ভাবান্তর হলো না। আয়না গাধের উপরে সে পুরোপুরি ভরসা কখনো করেনি। এই মেয়ে আকাম তো করেই, তবে হজম করতে পারে না। তাই তো নিজের এত লোক থাকতে চেয়ারম্যানের ভাড়া করা লোক ঘাটে রেখেছেন। সেই হিসাবেই বলল, আমি অনেক কিছু করি শাহবাজ, করি বলেই এই যে একসময় আয়নার সাথে বিয়েটা তো আমার জন্যই হলো। তা না হলে তোমরা কবে মানুষকে মানুষ মনে করছো? আমার কাছে তো সবাই সমান। আয়না সাহায্য চাইলো, আমার দিল তো দুনিয়ার বড়, তাই শুধু লোক ঠিক করে দিয়েছি। এরপরে কি হয়েছে, কোথায় গিয়েছে, আমরা তো ওর জানার কথা না। তাছাড়া জেনেও আমার লাভ নেই। শাহবাজ এক পলক চেয়েই আজিজের ঢং দেখলো, দেখে বলল, যেই লাভ সারেংবাড়ির মানুষদের খুন করে হয়েছে সেই লাভ। মহাজন থমকালো। এই কথা শাহবাজ পর্যন্ত যাওয়ার কথা না। সে তখনই আয়নার খালার দিকে তাকালো। বুঝতে তার অসুবিধা হলো না। আয়নার মা গিট্টু লাগিয়েই মরেছে, অথচ সে ভাবছে সে সব শেষ। ভুল করেছে, বড় ভুল। সে সাথে সাথে নিজেকে সামনে বলল, সবাই চিন্তা করছে, বাড়ি যাও শাহবাজ, অযথা কোনো আঙ্গুল আমার দিকে তুলবা না। অযথা বলে আয়নার খালার দিকে তাকালো, তাকিয়ে বলল, খালা শাশুড়ি কি বলে মহাজন চাচা? আপনি কি কিছু বলবেন? হাজার হলেও বোন, বোন ভাইয়ের জামাইয়ের খুনি। কুলসুম কিছু বলবে না। তার চোখ ভয়ে টলমলে পানি। সেই পানি নিয়ে একদলা থুতু সাইডে ফেলল। আয়নার বাপ খারাপ, তবে আয়নার মা আয়না নিষ্পাপ। এরা খুন করে কি সুন্দর অভিনয় করে, তারা তো পারে না। আজিজ দাঁতে দাঁত চাপলো। মহাজন সে, আর 2 টাকার রাস্তার মহিলার এত সাহস আজিজের সামনেই থুতু ফেলে। সে তার চিবিয়ে বলল, বোনের পরিণতির থেকে কিছু শেখো কুলসুম। বেশি বার বেরিয়েছিলে, কেমনে হাওয়ায় মিশে গেছে।
কুলসুম হাসলো, তাচ্ছিলের হাসি, হেসে বলল, হাওয়ায় মিশেনি আপনারা শেষ করেছেন, জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো। আমার বোনেরটাও বুঝি এভাবেই ছিঁড়েছিলেন? কুলসুম, চেঁচালে সত্য বদলায় না মহাজান সাহেব। আমরা গরিব তো তাই এগিয়ে কিছু বলি না, তবুও আপনারা কি অনায়াসে মেয়েদের মেরে ফেলেন। অযথা আমার সাথে কিছুই করি না। আয়নার মাও করেনি, পালিয়ে বাঁচতে চেয়েছিল, তবুও দেননি। কেন, ওই যে আপনার মর্জি মতো যে চলেনি। আজিজের রাগ মাথায় উঠল, তার মুখে মুখে তর্ক, তাই রাগে মুখ ফসকে বলল, না, তোদের মতো মাছ মেরে আজিজ হাত নোংরা করে না। ওই শয়তানদের হাতে তুলে দিয়েছিলাম, শয়তান তাকে খুবলে খেয়েছে, এখন তোদের পালা। শাহবাজ হাসলো, হেসে বলল, সবারই একটা সময় থাকে চাচা, সেই সময় আপনার ছিল, বিশ্বাস করেন, এখন আর নাই। তাই আপাতত ঝামেলা চাইছি না। বাড়িতে আগুন লেগে আছে, সে আগুন নেভানো দরকার, তাই ভালো ভালো পৃথিলাকে দিয়ে দেন। আমার ভাই ঠান্ডা, আমি ঠান্ডা, সারেং বাড়িও ঠান্ডা। যদি না দিই, সত্য টেনে বের করব। প্রমাণ আছে? প্রমাণ না থাক, তবে সত্য গোছানো বোনের জামাই আছে। মহাজন চমকে উঠল, ফরহাদ কই? তখন মনে পড়ল ঢাকা গেছে শয়তানকে আনতে, তাই তো শয়তান এখানে, ফরহাদ কই? তবুও তার বিশ্বাস হলো না, তাই আগের মতোই বলল, ফাঁকা ঢুক, অন্য কোথাও গেলে মার। আরে ধুর, এতদিনে শাহবাজকে চিনলেন চাচা? শাহবাজ আর যাই করুক, ফাঁকা কলজির মতো ঠন ঠন করে না। আজিজ আগুন চোখে তাকালো। শাহবাজ এগিয়ে দাঁড়ালো মহাজনের ঠিক সামনে, তারপর একটু চোখে সেই আগুন চোখের দিকে তাকিয়ে বলল, আপনি আমার পুরো পরিবার খুন করেছেন। আমি কিন্তু করব না, আমি করব শুধু একজনকে, আর সে আপনার কলিজার টুকরো। আমাদের ছটপট দেখে আপনি শান্তিতে ছিলেন, আপনার ছটপট দেখে বাকি জীবন আমরা শান্তিতে থাকবো। মহাজন রাগে শাহবাজের গেঞ্জির কলার চেপে ধরে পড়ল, আমার ছেলের কিছু হলে খুন করে ফেলবো, একেবারে খুন। তাহলে হিসেব বরাবর প্রীতিলা দেন, ছেলে দেন। কোনো দিনও না, বরং বাঘের কাছেই এসেছিস। আমি না চাইলে বুঝি এখান থেকে বেরোতে পারবি? এমনিও তোদের নিঃশ্বাস করার আমার এক জন্মের ইচ্ছে, নিজে আজ ছেড়ে এসেছিস, আজই ছেড়ে দেবে? তাই তুই এখানেই থাক, পৃথিলাকে তোর ভাই জীবনেও পাবে না। রাতটুকু যেমন তেমন গেছে, তবে আজকে আয়নাকে সে কিছুতেই ছাড়বে না। আর রইল আমার ছেলে, তাকে আমি ঠিক খুঁজে নেব। শাহবাজ আগের মতোই হাসলো, হেসে কলার থেকে আস্তে করে হাতটা সরিয়ে পড়ল, আমি আমার চেলাপেলাদের বলেছি 15-20 মিনিট দেখবি, না ফিরলে কাম খতম। অজ্ঞান তো, তাই সময় লাগবে না, শুধু বলে এসেছি আমার বাপ মায়ের মতোই যেন মাথাটা আলাদা হয়। আজ হিতাহিত জ্ঞান হারালো, এগিয়ে ফুসে বলল, আমার ছেলের গায়ে যদি ফুলের টোকাও আসে রে শাহবাজ, বিশ্বাস কর, লোকলজ্জা সম্মান আমি কোনো কিছুর দিকেই তাকাবো না। তোদের পুরো গোষ্ঠীকে যেভাবে শেষ করেছি, সেইভাবে তোদের বাকি সবাইকেও শেষ করব। শাহবাজ হো হো করে হাসলো, হেসে বলল, ভয় পেয়েছি আমি, এই যে দেখে বাথরুম চেপে সোজা দাঁড়াতে পারছি না। তাই যান, আপনার ছেলে কোথায় বলে দিচ্ছি, ওই যে দেখেন, তার খুব গর্ব ছিল তার বাপকে নিয়ে। তাই আমার খালা শাশুড়ি কারো কথা সে বিশ্বাস করেনি। এখন মহাজন থমকালো, এতক্ষণে সব তার মাথায় এলো। আর কি করেছে সেটাও বুঝতে পারলো বলে ধীরে ধীরে পেছনে ফিরে তাকালো। পাটের আড়তের দুনিয়ায় হাবিজাবি দিয়ে ঠাসা, সে ঠাসার মধ্যে অন্ধকারে তার কলিজার টুকরো চুপচাপ দাঁড়িয়ে আছে, দৃষ্টি শান্ত শীতল। আজিজের শরীর কাঁপতে লাগলো। এই ছেলেটা যে তার প্রিয় দুনিয়ায়, কেউ জানে না। শুভ পদ্ম ফুলের মতো তার ছেলে যখন বউয়ের আঁচল ধরে চলে গেল, তখন এক বুক কষ্টের মাঝে এই ছেলেটা বুকে হাত রেখে বলেছিল, আমি আছি তো, তোমাদের ছেড়ে আমি কখনো যাব না বাবা, যাওয়াও নাই। এই যে লেখাপড়া করে, নিজের অপছন্দের চাকরি করে, বিয়ে করেছে, আর কত কি, হিসেব করতে গেলে হিসাব মিলবে না। তার এক কথাই এই ছেলে সব করে ফেলে। আজ এই ছেলের চোখেই ঘৃণা এসে কি করে দেখবে। তাই কাঁপতে কাঁপতে ঠাস করে চেয়ারে বসতে বসতে বলল, আমি যা করেছি সব আমার ফুপুর জন্য। তাকে জয়তনারা নির্মমভাবে খুন করেছিল, কি করতাম আমি? ছোট মানুষ, প্রমাণ নাই, সাক্ষী নাই, যত গলা ফাটিয়ে বলতাম কে বিশ্বাস করতো? তাই ফুপুকে ইনসাফ দিতে গিয়ে খুন হয়ে গেছি রে আব্বা জান, খুনি হয়ে গেছি। তবে বিশ্বাস কর, এই পাপ করে আমার কোনো আফসোস নাই, তিল পরিমাণও নয়। তখনই জব্বার দৌড়ে এলো, এসে বলল, চেয়ারম্যান খবর পাঠাইছে, পৃথিলা আপা ভাগছে। ফরহাদ, মহাজন, শাহবাজ কারোরই কোনো ভাবান্তর হলো না। ফরহাদ আগের মতো শান্ত চোখে তার বাবার দিকে তাকিয়ে রইল, আর শাহবাজ বিস্ময় নিয়ে তার দাদি আর তার প্রিয় দাদি, যার প্রতি তার অগাধ বিশ্বাস, যে সারেংবাড়ির মানুষদের জীবন দিয়ে আগলে রাখেন, তাদের জন্য সব করতে পারে, সেই কিনা সারেংবাড়ির ছোট বউ নিজ হাতে শেষ করেছে। আর তার এই পাপের ভারে আজ সারেংবাড়ি এত ধ্বংস। পৃথিলা নদীর পাড়ে একটু উঁচু জায়গায় বসে পায়ের দিকে তাকালো। পচা শামুকের পা কেটে গিয়েছে, সামান্য কাটে নাই, রক্ত তরতরিয়ে বেরিয়ে যাচ্ছে। সে হাত দিয়ে চেপে ধরলো, রক্ত থামছে না। চেয়ারম্যান বাড়ি থেকে সে বের হয়েছে আজানের একটু পরে।
সারা রাত সদর দরজায় চাবি থেকে চেয়ারম্যানের কাছে। গ্রামের মানুষদের কাছে ভালো থাকতে হয়, তাই প্রতি ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করে। তাই সকালে দরজা খুলে বেরিয়ে যায়, সেই সুযোগটাই বেরিয়ে আসছে। অবশ্য সব হয়েছে চেয়ারম্যানের গিন্নির জন্য। রাতে তখন দেখা হতেই নির্বিকারভাবে বলল, আমি তো ভেবেছি নিজ ইচ্ছায় এসেছ। পৃথিলা কিছুক্ষণ নিশ্চুপ তাকিয়ে রইল, তারপর বলল, না আমি আসিনি। তাহলে? বললে বিশ্বাস করবেন? বিশ্বাস করার কিছু আছে? আছে, বলো শুনি। বলবো, তবে আপনি কি বিশ্বাস করার মতো? সে উত্তর দেয়নি। তার এমন ভাব, তোমার যা ইচ্ছে। পৃথিলা সব বোঝে। এই যে যেমন বুঝেছে স্বামীর সাথে এই মহিলার মন মহব্বতের সম্পর্ক নেই, আছে লোক দেখানো। তবে কেন জানি মানুষ চিনতে পারে না। এত সুন্দর করে মুখোশ পরে থাকে, সে ধরতেই পারে না। তবুও মনের কথা শুনে ধীরে ধীরে সব বলল, যদি একটু উপকার হয়। তার সব কথা তিনি সুন্দরভাবেই শুনলেন। শুনে আগের মতো নির্বিকারভাবেই বললেন, সবই বুঝলাম, তবে আমার কিছু করার নেই। তাছাড়া কেউ অচেনা একটা মেয়ের জন্য সংসারে আগুন লাগাই না। যাও, রুমে যাও। পৃথিলা আর কিছু বলেনি, কী বা বলার আছে, তাই চুপচাপে রুমে চলে এসেছে। তবে তাকে অবাক করে আজানের পর দরজায় টোকা দিয়েছে পৃথিলা। দরজা খুলতেই তাড়াতাড়ি চাদর গায়ে জড়িয়ে আছে। সদর রাস্তায় ভুলেও যাবে না, কারো না কারো চোখে ঠিকই পড়ে যাবে। নদীর ঘাটে যাও, নদীর পার ঘেঁষে জঙ্গল, সে জঙ্গল দিয়ে যাবে। যতটা কাছে ভাবছো ততটাও না, যেতে যেতে আলো ফুটে যাবে। তাই মুখ ভালো করে ঢাকো। জানি না যেতে পারবে কিনা, তবে যেতে পারলে সদরের ঘাট পর্যন্ত ঠিক পৌঁছে যাবে। আর থানা হাসপাতাল যে রাস্তায়, সেই বরাবর একটু সামনে গেলেই পাবে। বলে এক সেকেন্ডও নষ্ট করলো না, টেনে বের করে এনেছে। পৃথিলা জুতো পরেও সময় পায়নি। এই বাড়িতে সারেং বাড়ির মতো পাহারা নেই, তবুও দুই একটা চেয়ারম্যানের লোক আছে, তাদের চোখ পাচিয়ে উঠান পেরিয়ে দিয়েছে। দিতেই পৃথিলা তাকালো, তাকিয়ে বলল, আপনি? বাড়ির বউদের ঘরে দাম না থাকলেও সমাজের সামনে আছে, এরা গায়ে দাগ লাগাবে না, তাই একটু ঝাল দেখালেও জানেন মারবে না। পৃথিলা অসহায় চোখে তাকালো। তার জন্য কেউ কষ্টের মধ্যে পড়বে এটা সে মানতে পারে না। মহিলাটা এখন নির্বিকার নেই, বরং কোমল কোমল স্বরেই বলল, নামের চেয়ারম্যান গিন্নি আমি। তুমি তো গ্রামের কিছু চেনো না। সদরে ছেলেপাড়ায় বউবাজার আছে, এক রাতের সুখের বউ। সেখানকার নিত্য নতুন মেয়ে, ওই যে দেখো উঠানের আরেক কোণে চৌচালা ঘর, নিশিরাতে সেই ঘরে অনায়াসে আসে শুধু মহাজনের জন্য। হয়তো তোমার দিকে তাকাবে না, তবে অনেকদিন আগে তোমার মতোই একটা মেয়েকে আনা হয়েছিল নিশিরাতে, ওই যে ওই চৌচালা ঘরে। অসম্ভব রূপবতী মেয়ে, তার সব শেষ করে নির্মমভাবে খুন করা হয়েছিল, চাপা দেওয়া হয়েছিল ওই যে ওই চৌচলা ঘরের পেছনে। তাই যদি সব ঠিক করতে পারো, তবে আয়না নামের মেয়েটিকে বলো তার মা কোথায় শুয়ে আছে। পৃথিলা নিস্তব্ধ হয়ে তাকিয়ে রইল। সে থাকার মাঝে তাড়াতাড়ি বলল, তাড়াতাড়ি যাও, তার আসতে সময় লাগবে না। পৃথিলা আর তাড়ায়নি। অন্ধকারে জঙ্গল, কত কিছুর ভয়, সেই ভয় উপেক্ষা করে দৌড়ে এসেছে। কিভাবে এসেছে নিজেও জানে না। আস্তে আস্তে হাত পা তো গাছের আড়ালে গেছেই, তবে পা একেবারেই গেল। এখনো কত দূর বুঝতে পারছে না, তবে সকাল হয়ে গেছে। মেঘের কারণে অবশ্য বোঝা যাচ্ছে না কয়টা বাজে। তবুও পৃথিলা উঠল। নতুন শাড়ি, তার মধ্যে মোটা কাপড়, হাজার চেষ্টা করেও ছিঁড়তে পারল না। তাই কাটা পানি খুঁড়তে খুঁড়তে এগিয়ে গেল। যেতে যেতে এক ঘাটে চোখে পড়ল। আস্তে আস্তে অবশ্য অনেকগুলোই ঘাটে চোখে পড়েছে। তবে বসত বাড়ি ঘাটের আর বাজারের ঘাটের তফাৎ আছে, তাই বুঝতে এতটুকু সমস্যা হলো না। এটা সদরের। সে হাঁপ ছেড়েই ভালো করে চোখ মুখ ঢাকলো। তার অবস্থা খারাপ, এলোমেলে চাট পাকানো চুল, আঁচল কাপড় নিচ থেকে সব কাদায় বালিতে মাখামাখি। যে কেউ দেখলে এক পলক পাগল ভাবা স্বাভাবিক, তাই ঢেকে ঘাট থেকে বাজারে চলে এলো। সকালবেলা তার মধ্যে মেঘলা আকাশ, খুব একটা লোক নেই। তবুও পৃথিলা ভয়ে ভয়ে এগিয়ে গেল হাসপাতালে বাজারের সামনেই। তাই খুঁজে পেল অনায়াসেই। সেই হাসপাতালে দৌড়ে একটু এগোতে এগোতে থমকে দাঁড়ালো। রাস্তার ওপারে থানা, তার কাঙ্ক্ষিত থানা। সে বলতে গেলে দৌড়ে গেল। সাত সকালে থানায় একটা মেয়ে। সে ভেবেছে যেতেই সবাই অবাক হবে, তবে সেই রকম কিছুই দেখা গেল না। কনস্টেবল এগিয়ে অফিসার ইনচার্জের রুমে গিয়ে নিয়ে গেল। যেতে সে অতি ভদ্রভাবে বসে বলল, বলুন কি সাহায্য করতে পারি। আমার পৃথিলা, মুক্তা থানার অফিসার ইনচার্জ সাবেদ মাহমুদের মেয়ে। বুঝলাম তো, আমার সাহায্য দরকার, প্লিজ আমার বাবাকে একটু খবর পাঠানোর ব্যবস্থা করুন। অফিসার পৃথিলাকে পানির গ্লাস এগিয়ে দিল। দিতে দিতে পেছনে তাকালো। নিচে রক্ত ঝপঝপ দাগ পা কেটে গিয়েছে বোধহয়। সে চোখ ফিরিয়ে বলল, আমরা অবশ্যই সাহায্য করব, তবে কেউ এসে বললেই তো আমরা ফট করে আরেক থানায় নোটিশ জানাতে পারি না। আপনি আপনার সমস্যা খুলে বলুন। পৃথিলা ঢোক গেল। অফিসারের জায়গা থেকে সে একদম ঠিক।
কেউ দৌড়ে এসে বলতেই তারা শুনবে কেন? তাদের নিয়ম আছে, তাই সুন্দর করে আবার সব গুছিয়ে বলল। বিনা আয়নার কথাও বলল, আজিজের কথাও বলল। ভয় আতঙ্ক, সারা রাত নির্ঘুম। তার মধ্যে অন্ধকারে জঙ্গল জঙ্গল পেরিয়ে এসে ক্লান্তভাবে হড়বড় করে বলল। আগে বলতেই সিগারেটের গন্ধ তার নাকে লাগতো, আর লাগতে ফট করে পেছনে তাকালো। এরশাদ দাঁড়িয়ে আছে, সাদা শার্ট গায়ে, তবে মার্জিত গোছানো ভাবটা নেই। কেমন যেন অগোছালো কুচকানো, তবে সব সময়ের মতো হাতে সিগারেট, আর মুখ ভয়ঙ্করের চেয়েও ভয়ঙ্কর। পিতিলা ভয় পেল, অবাকও হলো না। অফিসারের দিকে তাকালো, তাকে বলল, টাকার কাছে বিক্রি না হলেও পারতেন। অফিসারের কোনো ভাবান্তর হলো না। আসলে এরশাদ থানায় এসে বসে আছে শেষ রাত থেকে। এসে এক কথায় বলল, সে ঘুরে ফিরে এখানেই আসবে, ব্যাস। তাকে আমার চাই। এখন আপনাদের কি লাগবে বলুন? এমন সুযোগ কোনো অফিসার হাতছাড়া করবে না। কয় টাকাই বা বেতন, তাই রাজি হয়েছে অনায়াসেই। তবে এই জল যে এত গভীর সে ভাবতে পারেনি। গ্রামের বড় তিন মাথার দখলদার মহাজন চেয়ারম্যান এরশাদ, ঝামেলা লাগলে কাকে সামাল দেবে? শাহবাজ বাড়ি থেকে ফিরলেও কিছুটা হেলে তুলে আড়ত থেকে বেরিয়ে গেছে আটাখানায়। সেখান থেকেই খেলো দুঢোক তারি। যে শরীরের হাল, এই শরীরে শক্তি যোগান কি আর ঔষধ দিতে পারে? পারে তো এই ঘোলা পানি। সেই ঘোলা পানির শক্তিতে সবসময় বাড়িতে ফিরে যেমন জয়তুনের কাছে যায়, আজও সোজা জয়তুনের কাছে এলো না। আজকে তার প্রিয়তাদের কোল ঘেঁষে বসলো না, বসলো দূরে। ও যে ঘরে কোনায় চেয়ার পাতা, সেখানে বসে গা এলিয়ে দিল। মাথায় যন্ত্রণা, শরীর চলছে বায়ের জোরে। তাই গা এলিয়ে বলল, গল্প শুনতে এলাম দাদি। এক জয়তুন আবার গল্প, আবার জ্যোৎস্নার গল্প, এক আজিজের গল্প, এক এরশাদের গল্প, আর সর্বশেষ এক আয়নার গল্প। শুনবে? অবশ্য না শুনতে চাইলেও বলবো, না শুনলেও বুঝবা কিভাবে জয়তনারার এক মাটি চাপা ছোট্ট পাপের বীজ শিকড় পাকড় ডালপালা সব ছড়িয়ে আজ কিভাবে বিশাল বড় বৃক্ষে পরিণত হয়েছে। জয়তন শান্ত চোখে শাহবাজের দিকে তাকিয়ে রইল। আজকে জয়তনের ঘুম ভেঙেছে সব সময়ের মতো সকালে, তবে সব সময়ের মতো বিছানা ছাড়েনি। ওই যে নীলরঙা লোহার শিকের জানালা, সেই জানালা গলিয়ে আকাশের দিকে তাকিয়ে 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 জীবনের সব হিসাব মেলানোর চেষ্টা করলো। অন্য সব মানুষেরা মরে তো একবার, জয়তুন তার জীবনে মরেছে বারবার। একবার মরল সন্তান না হওয়ার অপরাধে, চোখের সামনে স্বামীর বিয়ে দেখলো, বউ নিয়ে ফিরতে দেখলো তাদের সংসার। যাক, হজম হয়ে গেছে। জয়তুনকে আলা যেমন রূপ দিছে, গুণ দিছে, বুদ্ধি দিছে, তেমনই দিছে হজম করার অসীম শক্তি। তারপর সব গুছিয়ে যখন সুখে আছে, তখন আবার বলল, ওই যে কাল রাত, সেই রাত, সেটাও হয়ে গেছে। ওই হাতে নাতি নাতনিদের মানুষ করতে করতে দুঃখগুলো কবে যে হাওয়ায় মিশে গেছে বুঝতেও পারেনি। তারপর আবার মৃত্যু এসে হানা দিল, ওই যে গত রাতে, যাদের মানুষ করতে করতে দুঃখগুলো হাওয়ায় মিশেছে, তারাই আজ ছুঁড়ে ফেলেছে। দাদির আজকাল কত দোষ। এই যে সেই দাদির মুখের কথার উপরে দুনিয়া ভেঙে ছুঁড়ে ফেলতো, আজ এসেছে গল্প শোনাতে। সে হাসলো, দাঁত ছিলের হাসি, হেসে বলল, শোনা তোর গপ্প। শাহবাজেও হাসলো, হেসে সুন্দর করে পাটে পাটে সব বলে সুন্দর করে বলল, আসলে আমার বাবা মায়ের খুনিকে আজিজ না তুমি। আকাশটা অন্ধকার হয়ে আছে, যে কোনো সময় ঝুম বৃষ্টি হতে পারে, আবার নাও হতে পারে। এই বছরের মিঠা পুকুরে বৃষ্টি নাই, সেই যে গেল আর খবরও নেই। অন্য বছর হলে এই সময় খাল বিল পুকুর বৃষ্টির পানিতে টইটুম্বরও থাকে, আর এবার তার ছিটে ফোটাও নেই। জয়তন শাহবাজ থেকে চোখ ফিরিয়ে আবারও জানালার দিকে তাকালো। সে শুয়ে আছে আগের মতোই, তবে বৃদ্ধা জয়তন আজ সত্যিই বৃদ্ধ। সাদা সোনালি চুলগুলো এলোমেলো ভাঁজ করে, চামড়ায় আর রূপলি ঝিলিক নেই। এমন না আপিয়া আসেনি, হাজার কষ্টের মাঝেও এই মেয়ের সব কাজ ঠিকমতো করে যায়। এই যে বিয়েবাড়ির আয়োজনে ধকলের সব কাজ একাদের সামলিয়ে আছে। তবে জয়তন ওঠেনি, আম্বিয়াকে বলেছে একা থাকতে দে, ব্যাস। সেও আর আসেনি। অন্য সময় হলে এবার এসে করে যেত, তবে জয়তন এখন সবার চোখের বিষ। তাই চোখ ফিরিয়ে বলল, বৃদ্ধা হইছি, হাতরতের শক্তি ক্ষয় হয়েছে, এক পা কবরে, এই আসি এই নাই। তবে আমি যেই জয়তন সেই জয়তনই। আর জয়তন কোনো কাজে কৈফিয়ত কাউরে দেয় না। কি করছি, কেন করছি, কোন অবস্থায় করছি, সেগুলো সব আমার। এখন যা, তোদের যা খুশি কর। তবে একটা কথা মনে রাখিস, জসিম আমার কোল থেকে না হলেও সে আমার সন্তান। তোদের বাপ মা হওয়ার আগেও সে আমার সন্তান ছিল, আছে, থাকবে, এটাই সত্য। আর ছোট চাচা, সে সারিংবাড়ির বংশধর, যার জন্য জয়তনের সাথে অন্যায় হয়েছে। তবুও জয়তনের ঘৃণার মুখ ফিরিয়ে নেয়নি। অথচ সে গর্ভে আসার সাথে সাথেই তার শীতের সাথে দুনিয়া না চেনা মায়ের রূপ ঠিক বদলে গিয়েছিল। অথচ জয়তন সবসময়ই এক, না সে কারো ডরে রূপ বদলায়, না কারো মহব্বতে। আর সেই রূপ বদলানো গিরগিটের জন্যই আজ তোদের যত নীতি। অথচ জয়তন হাত গুটিয়ে বসে থাকলে তোরা হতি রাস্তার কুত্তা।
আমরা রাস্তার কুত্তার চেয়েও অথম দাদি। সে তার পরিবারকে খুন করে না। শাহবাজ? জি দাদি, আমি আপনার শাহবাজি। আমি ভাবতাম আমার দাদি যা করে সব শাহিন বাড়ি রক্ষার জন্য, আগলে রাখার জন্য, অথচ সে করে সব তার জেদের জন্য। তোদের বড় করছি কোন জেদের জন্য? তুমি যা করো সব নিজের জন্য। আমরা তোমার সেই নিজের অংশ। আফসোস, বুঝতে বুঝতে যুদ্ধের ঘণ্টা বেঁচে গেল। জয়তুন আর রাখলো না, চেঁচিয়ে উঠল না, তবে শান্তভাবে বলল, আমার সামনে থেকে যা শাহবাজ, তোদের কারো মুখ আমি আর দেখতে চাই না। শাহবাজ গেল না, বরং উঠল, উঠে দাদির পাশে শুয়ে পড়ল। শুয়ে ছোট্ট শাহবাজ যেমন বলতো তেমন করে বলল, ভয় করছে দাদি? অন্য কোনো ভয় না, বড় ভাইয়ের বিপরীতে দাঁড়াবো সেই ভয়। ছোটবেলায় তো ভয় পেলে মাথায় হাত বুলিয়ে বলতেন, জয়তুন বেঁচে থাকতে কিসের ভয়, আছো একটু বলো তো। জয়তুন উত্তর দিল না, নিজের পেটের উপরে গোছানো হাত গোছানোই রইল। সেই হাত নিয়ে আগের মতোই জানালার দিকে তাকিয়ে রইল। সেই তাকানোর মাঝে ওই যে সেই দিন আলাউদ্দিনের কথা আবারও কানে বাজল, তোমার নাতি, এই জন্যই তো ভয় সখী। জয়তুনের ঠোঁটে হাসি ফুটল। সে হার মানে না, জেতের কাছে মাথা নত করে না, তেমনই ঈর্ষাদও। তাই হেসে বলল, মাথায় যদি হাত রাখার হয় রাখবো এরশাদের। আমি জানি, মারা করে জানি, সবাই পাল্টে মারলেও এরশাদ মারবে না। আমার জসিমের খুনি এরা, সবারই মারতেই হবে। শাহবাজ হাসলো, হো হো করে হাসি। হাসতে হাসতে দাদির দিকে ফিরে বলল, ওই যে বললাম, তুমি যা করো নিজের জন্য করো, তা না হলে এই ভয়ঙ্কর এরশাদ তৈরিই হতো না। একবার ভালোবেসে মাথায় হাত রেখে বোঝাতে, তাহলে ইটের ভাটায় যে চিতা এরশাদ ভাই জ্বালিয়েছে তা অনেক আগেই নিঃশেষ হয়ে যেত। তবে তুমি তা দাওনি, তুমি মত দিয়েছ, এরশাদ ভাইয়ের রক্তে রক্তে প্রতিশোধ মিশিয়েছ। হ্যাঁ, এখন তো এই কথা ফুটবই, বাপ মায়ের খুনির মেয়ে যে এখন মনের প্রিয়সী। একদম, খুনি দাদি কলেজে হতে পারে, খুনির মেয়ে প্রিয়সী হওয়ার বড় কথা না। তুই আমার সামনে থেকে যা শাহবাজ। শাহবাজে যাওয়ার কোনো নামগন্ধ দেখা গেল না, বরং আরেকটু আরাম করে শুতে শুতে বলল, এতদিন পিথিলা চোখের বালি ছিল, এখন আয়নামতি। অথচ এই আয়নামতিকেই সারেংবাড়ির বউ করার জন্য মরে যাচ্ছিলে তুমি, তোমার সখা। সে তো ভাই আরেক পাগল, তবে এই ধ্বংসলীলা যে হবে ঠিক বুঝেছে বলে থামাতে সামান্য চেষ্টা করেছিল। আলাউদ্দিনকে নিয়ে একটা হাবিজাবিও না শাহবাজ। হাবিজাবের কি হলো? সত্যি দাদি, সে আয়নার রূপ আর সোনা কপালি লোভ দেখিয়ে ভাইয়ের সাথে বিয়ে দিতে চেয়েছিল। কেন চেয়েছিল? গায়ের রূপবতী মেয়ের অভাব আছে? বিয়ে হলে পৃথিলার পালা কাটতো এই ধ্বংসলীলার। সে মিঠা পুকুরে এসে কি করলো না করলো, কে মাথা ঘামাতো? আর ভাই ব্যস্ত থাকতো বউ নিয়ে। আর এই যে এত এত কাহিনী হতোই না। কিন্তু উপরে যে আছে তার সাথে পাড়ার সাধ্যকার। এই যে এত এত পাপ সব মাটি চাপা হয়ে আছে, তাদের সাথেও তো ইনসাফ দরকার। আর আয়না তাদের ইনসাফ হয়ে এসেছে। তোমার সখা বলেছিল না, সে যে ঘরে যাবে ঘর আলোকিত হবে। আলোকিত মানে কি আর শুধু ঘর সংসার বংশের বাতি? নাগদাতি না, এই যে এত এত বছর ধরে শারিক বাড়ির পাপে অন্ধকারে ডুবে আছে, সেই অন্ধকারে পাপ দূর করাও আলোকিত হয়। আর আমার আয়নামতি বুঝে না বুঝে সেই কাজগুলোই করেছে গো দাদি। বাপ মায়ের খুনির মেয়ের তারিফ করতে লজ্জা করে না তোর? না করে না। এই যে মন শরীর ভালো থাকলে তোমার পাশে শুয়ে শুয়ে সময় নষ্ট করি, ঘরে এত সুন্দর বউ আমার। জয়তুন আর উত্তর দিল না, দাঁত চেপে আগের মতোই শুয়ে রইল। শাহবাজ উঠে দাঁড়ালো, দাঁড়াতেই আগের মতো কৌতুক সুরে বলল, শারেংবাড়ি তৃতীয় পিড়ি আয়নামতি তারাই হবে দাদি। তাই দাঁতের সাথে দাঁতের যুদ্ধ কম করো, তার আগে যেন আমার মৃত্যু হয়। এবার শাহবাজ আর কৌতুক সুরে কথা বলল না, বরং শান্ত স্বরে বলল, আমার হায়াত নিয়ে তুমি বেঁচে থাকো দাদি। তুমি আমার জন্য আমাদের ভালোবাসলেও আমার সব কিছুর ঊর্ধ্বেই তোমাকে ভালোবেসেছি। তবে আজিজ মরবে, সেটা আমার হাতে হোক বা ভাইয়ের, কিন্তু শালা সফল। তোমার সিংহাসনের দুই হাত যুদ্ধের দুই প্রান্তে দাঁড়িয়ে। অথচ তুমি যদি সত্যি আমাদেরকে ভালোবাসতে, অন্তত আমাদের সুখের কথা ভেবে একবার থামানোর চেষ্টা করতে। তবে তোমার সব চিন্তা এক জায়গাতেই জয়তুনারা। জয়তুন আবারও কিছু বলল না, শাহবাজও দাঁড়ালো না। চেনা মানুষের নতুন নতুন রূপ দেখছে, আশ্চর্য হবে না? দুঃখ পাবে বুঝতেই পারছি না। শালা 2 দিনের জিন্দেগি, তার মধ্যে 3 দিনই যায় এক একজনের রং দেখতে দেখতে। শাহবাজ বলে বেরিয়ে এলো, আসতেই বিনার সামনে পড়তেই বলল, কোনো বিয়েটি হয়নি, লেখাপড়া করতে চাস কর, যত খুশি কর। মিঠাপুকুর গ্রামের প্রথম মেয়ে তুই হবি যে ঢাকায় গিয়ে লেখাপড়া করেছে। মেয়েরা কিছুই বুঝতে পারল না। সে অবুজের মতো তার ছোট্ট ভাইয়ের মুখের দিকে তাকিয়ে রইল। সে তাকানোর মাঝেই শাহবাজ রোমের দিকে এগোলো, যেতে যেতে বলল, তোর ভাবি কই? আমার রোমে। ভয় কি বেশি পেয়েছে? মীরা উপর নিচ মাথা নাড়ল। শাহবাজ আর কিছু বলল না, নিজের মতো উপরে চলে গেল। শরীর আর চলছে না, ঘুমের দরকার তার। মীনা সেই যাওয়ার দিকে তাকিয়ে রইল, তারপর রুমের দিকে এগিয়ে গেল। আয়নাকে গিয়ে বলল, ছোট ভাই এসেছে। আয়না একবার দৌড়ে যেতে ইচ্ছে করলো,
আবার সাথে সাথে চুপসে গেল। যে আগুন লাগিয়েছে তা কেউ ছাড়াবে না, শাহবাজও না। সে কি আর ভাই দাদার উপরে যাবে, বরং আরও কয়েকটা দেবে। আর সেই কথা ভেবেই আবার জড়সড়ো হয়ে গেল। পুরো বাড়িতে বিনয় আছে একটু ভরসার মতো, তাই আর রুম থেকে বের হয়নি। বের তো ভালোই, সারা রাত ভয়ে দুই চোখে আর করতেও পারেনি। যখনই একটু চোখ লেগে এসেছে তখনই মনে হয়েছে এই বুঝি এরশাদ ভাই দরজায় এসে থাবা মারতে শুরু করলো। সারেং বাড়ি যেমন মৃত বাড়ির মতো নিশ্চুপ, মহাজন বাড়িও সেই অবস্থায় হলো। ফরহাদ তখনও নিশ্চুপ ছিল, তখনও নিশ্চুপ। সেই নিশ্চুপের মাঝেই বাড়ি ফিরল। সবসময় ঝাড় তেজ বিরক্তি দেখানো ছেলেটা একেবারে নিশ্চুপভাবে নিজের রুমের দিকে গেল। সে যে গেল আর কোনো টুশব্দও করেনি। আজিজও বাড়ি ফিরল নিস্তব্ধ হয়ে। শুধু ফিরে ফাতেমাকে বলল, বাড়ি খালি করো, আমার জন্য একটা মানুষও না দেখি। ফাতেমা কি করবে দিশে পাই না। সব আত্মীয় স্বজনকে হাতে ধরে ক্ষমা চেয়ে যার যার বাড়ি মুখো করলো। এমন পরিস্থিতিতে সে জীবনে পড়েছে বলে মনে পড়ে না। সব দোষের ফেলালো অপয়া বউয়ের ঘাড়ে। যত যাই হোক, এই বউ আর সে বাড়িতে আনবে না। সে কথায় রাগ জেদ নিয়ে স্বামীর কাছে বলতে গেল কি ঝামেলা। সে তো জানে না শীতের সাদা মহিলা সবসময় স্বামীর কোমল রূপ দেখে এসেছে। তবে আজ যেতেই যা কখনো হয়নি তাই আজ হলো। মিষ্টি কোমল স্বরে আজিজ কঠিন একটা ধমক দিল। ফাতেমা কেঁপে উঠল। সে কেঁপে ওঠার সাথে সাথেই চোখে মুখে বিস্ময়। আজিজ একটু বিস্ময় ফিরেও তা দেখল না। সে এগিয়ে গেল ছেলের রুমের দিকে। দরজা চাপানো, সেই চাপানো দরজা ঠেলেই ঢুকলো। ঢুকে কোমল স্বরে বলল, যা শাস্তি দেওয়ার দে, তবে বাবার কাছ থেকে মুখ ফিরিয়ে থাকিস না আব্বাজান। ফরহাদ বসে চুপ ছিল। শান্তভাবেই ফিরে তাকালো, তাকিয়ে বলল, ভুলের শাস্তি হয়, পাপের না। ওদেরটা তোর চোখে পড়ছে না? ওরা কিছু করেইনি বাবা, করেছে জয়তনারা। তার দোষ সবই পাপি তারা। সেই হিসাব করার অধিকার তো তোমার না, ওপরে যে আছেন তার। না, মহব্বতে এত হিসাব আসে না, ওপরওয়ালার আশায় বসে থাকে না। এই ধর, আমি কিছু করিনি। তোর আদর্শ বাপ বিনা দোষে আমাকে কেউ শেষ করলো। তুই কি করতি? যে বাপের নামে একটু কটু কথা সহ্য করতে পারিস না, তাকে বিনা অপরাধে শেষ করলে কি করতি বল, কি করতি? এই প্রশ্নটা তুমি একবার তোমার প্রিয় ফুপির ছেলেকে জিজ্ঞেস করো। পারলে তার মেয়েকে একবার জিজ্ঞেস করো। তোমার প্রিয় ফুপু যেমন ছিল তার ছিল হুবহু সেই রকম। তারা ভুল করে, অনুতপ্ত হয়, অপরাধ দেখলে মুখ খুলে, এমনকি হাজার অপরাধ দেখলে কঠিন হয়, তবে পাপ করতে পারে না। তবে এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না বাবা, কারণ আমি তোমার সন্তান। যে অসুস্থ পাপের রক্তে তোমার শরীরে, সেই রক্ত যে আমার শরীরেও, তাই চিন্তাধারণাও একই রকম। আর এই জন্যই আমি তোমাকে ঘৃণা করছি না, করছি নিজেকে, একজন নিকৃষ্ট পিতার সন্তানকে। ফরহাদ, চেঁচিও না বাবা, আমার কষ্টের পরিমাণ তুমি করতে পারবে না, বুঝতেও পারবে না। যদি বুঝতে তাহলে প্রতিশোধ নিতে তোমার প্রিয় পুত্রকে ব্যবহার করতে পারতে না, পারতে না তার ভরসা বিশ্বাস ভালোবাসাকে বলে দিতে। আজিজ উত্তর দিতে পারে না। তবে ফাতেমা দরজায় দাঁড়িয়ে ফুপিয়ে ওঠে। উঠে এগিয়ে বলে, কি করেছেন আপনি আমার ছেলের সাথে? বলেন কি করেছেন? আজিজ এবারে উত্তর দেয় না, তবে ফরহাদ মায়ের উদ্দেশ্যে বলে, নতুন কিছু করেনি মা, সামান্য খুন করেছে। যেই খুন তার আফসোস নেই, তিল পরিমাণও নেই। তবে তফাৎ এটাই, এতদিন অন্যকে করেছে, আজ তার প্রিয় সন্তানকে। ফাতেমা মুখে আঁচল চাপল। আজিজ অসহায়ভাবে ডাকলো, ফরহাদ। ফরহাদ মরে গেছে বাবা, তুমি তোমার সন্তানকে নিজের হাতে খুন করেছ। অন্ধকারে মেঘের কোল ঘেঁষে সূর্য উঁকি দিয়েছে। এই তো কিছুক্ষণ পরই মেঘের সাথে যুদ্ধে জিতে একটু যেন মুচকি হাসলো। তবে সেই হাসিতে আগুন ছড়াতে পারে না, বরং সকালের কচি আলোর মতো ঝিকিমিকি করছে। অথচ বেলা তখন গড়িতে 11টা ছুঁই ছুঁই। সে কচি আলোয় গা ভাসিয়ে এরশাদ বসে আছে থানার এরিয়ায় একটু পাশে। মোটা একটা গাছের শিকড়ে হাতে সিগারেট, বেশ কয়েকটা ফিল্টার সামনে ছড়িয়ে ছিটিয়ে আছে। একটার পর একটা টেনে শেষ করেছে। তবে ভয়ঙ্কর মুখ এমনক্ষণ শান্ত। যাদের এতকালে খুঁজেছে আজ সবাই তার সামনে। খুশি হওয়ার কথা, তবে খেয়েছে ধাক্কা। অবশ্য খাওয়া স্বাভাবিক, এত এত খোঁজের মধ্যে আজিজের কথা মাথায় আসেনি। অথচ কি সুন্দর নাকের চকায় ঘুরে বেরিয়েছে। ফরহাদের সাথে গলায় গলায় ভাব থাকলেও তার সাথে সেই ভাব কখনো হয়নি, তবে সম্মান ছিল। আর দেখো সেই কি সুন্দর তাদের ধ্বংসের জাল বুনেছে। এমনকি তার বোনের দিকেও হাত বাড়িয়েছে। এরশাদ সব সময়ের মতো হাসলো। তার সেই নিষ্পাপ সরলতার হাসি। ছোটবেলার হাসলেই মা মাথায় হাত বুলিয়ে বলতো, মাশাআল্লাহ। আমার ছেলের হাসি দেখলে প্রাণ জুড়িয়ে যায়। অথচ সেই হাসি এখন এক একজনের কাছে আতঙ্ক ভয়ঙ্কর। এরশাদ উঠল। এতক্ষণ মনে ঝরে তাণ্ডব ছিল। সবার যে পরিণত হয়েছে আজিজেরও হবে, এতে দ্বিতীয়বার ভাবার কিছু নেই। তবে বাকি সবাইকে নিয়ে ছিল। এদিকে প্রাণপ্রিয় বন্ধু আর এদিকে ছোট ভাইয়ের বউ। ঝড় তো হবেই,
তবে সেই ঝড় এখন শান্ত, কেননা সিদ্ধান্ত নেওয়া শেষ। এর সাথে দুটো জায়গায় এসে কোনো সম্পর্ক নেই। এক তার প্রিয় প্রতিজ্ঞা, দুই পৃথিলা। তাই সবার যা পরিণত হয়েছে ওদেরও হবে। এই বিষয়ে সে কাউকে এক চুলো ছাড় দেবে না। এর সাথে থানার ভেতরে গেল। থানার কাজ থানার মতোই চলেছে। পৃথিলাকে বসানো হয়েছে অন্য রুমে। এরশাদকে কিছু বলতে হয়নি, কালাম নিজে নিজে কাজ করেছে। হাসপাতালের কাছে পৃথিলার পা থেকে ডক্টর এনেছে, তবু ওই মেয়ে ভাঙবে না, ডক্টরকে কিছু করতেই দেয়নি। জানা কথা, এর সাথে কিছুই সে মেনে নেবে না। তবে এক কনস্টেবলের থেকে কাছে নিয়ে শাড়ি আঁচলের কোনা কেটেছে, কেটে সেটা দিয়েই নিজে পা ভালো করে বেঁধেছে। এরশাদ দরজায় দাঁড়াতেই পৃথিলা এক পলক তাকালো, তাকে চোখ ফিরিয়ে নিল। চোখে মুখে সব সময়ের মতোই বিরক্তি। এরশাদ দেখলো, দেখে স্বাভাবিকভাবে এগিয়ে চেয়ার টেনে তার সামনে বসে বলল, সোজায় বলি, আমি আপনাকে সময় দিতে চেয়েছিলাম, তবে জোর করতে বাধ্য করলেন। কাজে আসছে, বিয়ে পড়ানো হবে। পৃথিলা থমকালো, চমকে এর সাথে দিকে তাকালো। অতিরিক্ত কষ্টে আবেগে অন্য সবার মতো চিৎকার চেঁচামেচি চোখের পানি সে ফেলতে পারে না, আজও পারল না। ব্যাস শান্ত নদীর মতো শান্ত হয়ে গেল। গিয়ে বলল, চেষ্টা করে দেখতে পারেন। আপনাদের মতো এত ক্ষমতা না থাক, তবে এই মুখ দিয়ে আপনার নামে কবুল কখনো বের হবে না। হবে, খারাপ মানুষের কোনো দায় নেই, তবে ভালো মানুষের আছে। তারা হেঁটে যাওয়ার রাস্তা পাশে ভিক্ষুকের দুঃখেও এড়াতে পারে না। পৃথিলার বাড়তি একটা কথাও বলতে ইচ্ছে করলো না। সে উঠল, এই রুম থেকে বের হবে। এরশাদ হাত ধরলো, আর ধরতেই পৃথিলা অবাক চোখে তাকালো। এরশাদ সেই অবাক চোখের দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে আরো ভালো করে হাত মুঠোয় নিতে নিতে বলল, আগে বলেছিলাম পৃথিলা, একটা জিনিস ছাড়া আর কোনো কিছুতেই জোর করব না। সেই একটা জিনিস আজ করব। বিশ্বাস করুন, এই একটা জিনিসের জন্য আমি সবচেয়ে নিকৃষ্ট পথ নামতেও হলে নামবো। সব মানুষেরই ধৈর্যের একটা সীমা আছে। পৃথিলার সেই সীমা যেন আজ শেষ। আর হতেই ঠাস করে একটা চর এর সাথে গালে বসিয়ে দিল, দিয়ে বলল, হাত ছাড়ুন। এর সাথে রাগ জেদ এর সাথে ভয়ঙ্কর মুখে বোঝা গেল না, তবে তার হাতের মুঠোয় হাতটা ছাড়া তো অনেক দূরে কথা, আরো শক্ত করেই ধরল। আয়না সব সময়ের মতো দরজার সামনে দাঁড়িয়ে একটু উকি দিল। আজকেও উকি দেওয়ার মতো কিছুই নেই। পুরো দরজা হাট করে খোলা। সেই খোলা দরজায় বারবার করে খাটের শাহবাজ কমিয়ে আছে। সব সময়ের মতো এলোমেলো হাত পা ছড়িয়ে বাইরে এসে গেঞ্জি প্যান্ট কিছুই খোলেনি, যেভাবে এসেছে সেভাবেই শুয়ে আছে। শাহবাজের রুমে থাকলেও এই রুমে তার বাঘের গুহার মনে হয়, তাই আসার ইচ্ছে সাহস কোনোটাই হয় নাই। আর এখন তো পুরো বাড়িতে আগুন লাগিয়ে ফেলেছে, এই অবস্থায় তো আরও না। তবে কিছুক্ষণ আগে মান্না এসেছিল, ওষুধপত্র সব মিনাকে বুঝিয়ে দিয়ে গেল। দিতে দিতেই মিনা জিজ্ঞেস করলো, অ্যাক্সিডেন্ট কিভাবে হলো? মান্নার ধ্যান শুধু ওষুধে ছিল, তাই জিজ্ঞেস করতে ফট করে বলল, বাবির খালার বাড়িতে গেলাম, সেখানে থেকে এই অকামটা হলো। আয়নার বুকটা তখনই ধক করে উঠলো, উঠে অবাক চোখে তাকালো। মান্নার সাথে সাথেই হয়তো বুঝে কথা ঘুরিয়ে বলল, আরে তেমন কিছু না ভাবি, গিয়েছিলাম একটু কাজে, আপনার খালার সাথে দেখা করতে, এই আর কি। সে তো আমাদের সাথে গ্রামে এলো বলে তড়িঘড়ি করে সব বোঝালো, বুঝিয়ে যেন পালিয়ে বাঁচলো। তার বাপের বাড়ির মানুষ এমন কেউ না যা দেখা হলে সাথে করে নিয়ে আসবে, তাই অজানা কোনো ভয়ে তার বুক টিপটিপ করতে লাগলো। তার খালা ঠিক আছে তো? এই বাড়ির মানুষদের ভরসা নেই, তাই ভয়টার সব সাইডে রেখে এখানে এলো। আয়না ধীরে ধীরে রুমের ভেতরে এলো। কাল সারা রাত আর রুমে আসা হয়নি। রাতে হয়তো কোনো কাজের লোক এসেছে, জানালা এগিয়ে দিয়ে গেছে, সেই লাগানো এখনো খোলা হয়নি। ফ্যান চলেছে, তবুও গুমুট একটা ভাব। তাই চারিপাশে আগে জানালা খুললো। শাহবাজ জীবনেও এখানকার কোর্চা ওখানে নাড়বে না। রুম তার কাছে শুধু পরে পরে ঘুমানোর জন্য। রুম ছাড়া বাড়তে কোনো কাজ তার এই রুমে নেই, তাই জানালা খুলে বাতি নিভিয়ে দিল। দিতে দিতে মনে হলো শাহবাজ অন্ধকারে ছাড়া ঘুমায় না। আর কিছু করুক আর না করুক, রুমে এসেই আগে বাতি নেভাবে, নিভিয়ে খাটের উপরে ধপ্পাস করে শুয়ে পড়বে। আজ কিছুই করেনি। শরীর কি খারাপ, বেশি খারাপ? আয়না এগিয়ে গিয়ে উকি দিল। উপর হয়ে শোয়া, মাথায় ব্যান্ডেজ, মুখ উল্টে পাশে থাকায় বোঝাই যাচ্ছে না জ্বর এসেছে নাকি। তাই দেখার জন্য নির্ভয়ে আলতো করে হাতের উপরে হাত রাখলো, কেননা সে ভালো করে জানে শাহবাজ ঘুমালে দিনে দুপুরে হুঁশ থাকে না। তবে তাকে অবাক করে শাহবাজ শান্তভাবে বলল, যাক, জামাইয়ের প্রতি দরদ আছে তাহলে। আয়না বলতে গেলে ভয় পেয়ে লাফিয়ে উঠল। শয়তানটা আজকে ঘুমায়নি। লাফিয়ে রুম থেকে বেরোতে চাইলেও শাহবাজ জিদ হয়ে শুতে শুতে বলল, খোদাই আমার ঠিকমতো ঘুম আসছে না, খাবার টাবার কিছু নিয়ে আসো। এমন মরার কপাল, হাসপাতাল থেকে এসেছি, বউ সেবা যত্ন করে মাথায় তুলবে তা না, ব্যাঙের মতো লাফাচ্ছে। আয়না থমকে দাঁড়ালো, দাঁড়িয়ে ফিরে তাকালো। শাহবাজের চোখ আগের মতোই বন্ধ, তবে চিত হয়ে শোয়াই মুখ এমন সামনে। গত দুদিনে মুখটা শুকিয়েছে, ক্লান্ত বিধ্বস্ত দেখে বোঝা যাচ্ছে। আয়নার কেন জানি মায়া হলো, তাই আস্তে করে বলল,
নিচ থেকে যে এলেন তখন খেয়ে আসবেন না কেন? তুমি নিয়ে এলে সমস্যা? এমন ভাব যেন কেজি পাচেক খাই। এই কেজি পাচেক খাওয়ার নিচে থেকে উপরে আনতে ওই 4 আঙ্গুলের কোমর ক্ষয় হয়ে যাবে। আমি যদি না আসতাম, না এলে নাই, এই ক্ষুধাচুটাকে শাহবাজ গোনায় ধরে নাকি? না তুলে ঘুমোচ্ছেন না কেন? সেটাই তো করছিলাম। আয়নার কথা বাড়ল না। কথার পেটে কথা রেলগাড়ি এই শয়তানি চলতেই থাকে, চলতে চলতে দম বেরিয়ে যায়, তবু হার মানবে না। তাই বেরিয়ে এলো লোকটা আসলে হাসপাতাল থেকেই এসেছে, খোঁজ নেওয়ার দরকার ছিল। সে তো আর তাদের মতো শয়তান না। এই যে নাইনি বলে মনটা এখন ভাল লাগছে, আর এই বাড়িটাই কেমন জানি কুফা মার্কা, কোনো কিছুই ঠিক নয়। এক ঝামেলার পর আরেক ঝামেলা লেগেই আছে। সে বেরিয়ে নিচে গেল। ঘরবাড়ি ভরা খাবার, বিয়েবাড়ির মানুষরা দুনিয়ার কিছু এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও কোনো ভারী খাবার আয়না নিল না। নিল সকালের নাস্তা, গরম ভাত, হালকা তরকারি, সাথে নিল ঔষধ। বিনাকে বলতেই সকালের ঔষধগুলো দেখিয়ে দিল। দিতে নিয়ে আবারও রুমে উঠে এলো। হাত দিতে যে খাবে না আয়না ভালো করে জানে, তাই খাটে বসতে বসতে বলল, উঠুন। শাহবাজ উঠল না, তবে চোখ খুলে আয়নার দিকে তাকিয়ে রইল। ভয়ে কত কেঁদেছে কে জানে, চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। এমনিতেই গোলগাল মুখ ফুলিয়ে ফুলিয়ে আবার গোলগাল বানিয়ে বসে আছে। অবশ্য বলতে গেলে সারেংবাড়ির ছায়া যখন থেকে পড়েছে তখন থেকে কেঁদেই যাচ্ছে। আবার আরেকজন এসেছে, তবে মনে হয় না সে কাঁদবে। এমনভাবে তাকাবে, এক তাকানোতেই সব ধুলিস্বাদ। আয়নাও এক এক পলক তাকালো। শাহবাজ তাকিয়ে আছে এক ধানে। আয়না ঢোক গিলের সাথে সাথে চোখ ফিরিয়ে ভাতের থালায় নিয়ে সব সময়ের মতো বলল, আমি কিচ্ছু করিনি। শাহবাজের ঠোঁটে কোণে হাসি ছড়িয়ে গেল। যেতেই উঠে বসলো, বসে আনমোড়া ভাঙতে ভাঙতে বলল, জানি তো, সত্যিই করিনি। ভালো তো। আয়না একটু হাসলো হালকা, তারপর বলল, ফরহাদ ভাই আর এলেন না কেন? আশেপাশে মানুষ কানাকানি করছে, করুক, বিনা ওই বাড়ি যাবে না। আয়না অসহায় চোখে তাকালো, তাই মাত্র বলল, কিছু করিনি। সেটা এক্ষুনি উল্টে ফেলে বলল, আজিজ চাচা আমাকে সাহায্য করেছে, এই জন্য দেবেন না? বিশ্বাস করে আমার কোনো দোষ নাই। ওই তো আমার জন্যই করলো। আমার ভুলের জন্য বিনা জীবনটা নষ্ট করবেন না। অন্য সময় হলে শাহবাজ তার তেজ নিয়ে ফুঁসে উঠত, তবে আজ উঠল না। আয়নাকে আর কাঁদতে ইচ্ছে করছে না, বরং এই যে ফোলা ফোলা চোখ মুখ নিয়ে মুখ বরাবর বসে আছে, দেখতে ভালো লাগছে। মাথার যন্ত্রণাটাও মিটে গিয়েছে। আশ্চর্য। আয়না শাহবাজের দিকে সেইভাবেই কিছুক্ষণ তাকিয়ে রইল। সে ভেবেছে শাহবাজ কিছু বলবে, তবে কোনো হেলদোল না দেখে চোখ ফিরিয়ে ভাতের মধ্যে নিয়ে লোকমা মুখের সামনে তুলে ধরল। শাহবাজ নিল স্বাভাবিকভাবেই। এই মেয়ের হাত যতবার ভাত খায় ততবার এক এক সময় এক এক রকম মনে হয়। আজকে লাগছে অমৃতের মতো। কারণ কি? নাকি 2 দিন ধরে ভাত টাত খায় না তাই? সে সেটাই বোঝার জন্য হাত বাড়িয়ে নিজেই এক লোকমা নিল। আয়না হু হু করে তাকিয়ে কাণ্ড কারখানা দেখল। হাত পা ধোয়া নেই, সে খাইয়ে দিচ্ছে না হয়, আবার নিজের হাতেও খেতে হবে। কি পাগলের পাল্লাই যে পড়েছে। বলে বড় করে লোকমা বানিয়ে ঢেলে মুখের মধ্যে ঢুকিয়ে দিল। মনে মনে বলল, নে বেটা, জন্মের খাওন খা। শাহবাজ অবশ্য কিছু বলল না, সে যা বোঝার বুঝেছে, তাই আরাম চেয়ে খেলো। আয়না দেখে বলল, প্রীতিলাপাকে কি পেয়েছেন? হুম। আয়না অবাক হয়ে তাকালো। শাহবাজ যে অবাক চোখে তাকিয়ে বলল, এত অবাক হওয়ার কি হলো? আপনি মিথ্যা বলছেন। মিথ্যা বলে আমার লাভ কি? তাছাড়া না পেলে আমি এখন বাসায় থাকতাম নাকি? তাহলে কোথায় থাকতেন কি জানি, তবে মাটি ফুঁড়ে হলেও খুঁজে বের করতাম। খুঁজে কি করতেন? যার পাকে তার হাতে দিতাম। আপনারা অনেক খারাপ। খারাপই ভালো, ভালো হলে দুনিয়ার জ্বালা। সে তো এখন আপনাদের বোন। আমাদের এক বোনই ঠিক আছে, আর দরকার নাই। আয়না বড় একটা শ্বাস ফেলল। তার মতো পৃথিলা আবার জীবনটাও গেল। তাই শ্বাস ফেলে ভাত আবার মাখলো। মাখিয়ে লোকমা তুলে শাহবাজের মুখের সামনে তুলে ধরল। এতক্ষণ সে খেয়াল করেনি শাহবাজ আর সে স্বাভাবিকভাবে কথা বলেছে, যেন তেন স্বাভাবিক না। এই যে ছোটবেলা থেকে যেমন বড় বাবা বড় মাকে সংসারের টুকটাক কত বিষয়ে কথা বলতে দেখেছে, ঠিক যেন তেমন। আয়নার গলা শুকিয়ে এলো। হচ্ছেটা কি? শাহবাজ আগের মতোই খাবার নিল। তার দৃষ্টি এখন আয়নার মুখের দিকে। মুখ তো না, যেন আস্ত একটা আকাশ। এই ধমকাচ্ছে, এই অসহায় হচ্ছে, এই ভয় পাচ্ছে, এই যে কি ভাবছে। সে সেকেন্ডও কত ঢং যে করে করে ভালো কথা। পেটে পেটে কর না, সবাইকে দেখিয়েই করবে। তাই খাবার চিবোতে চিবোতে বলল, আবার কি হলো? আপনি এভাবে কথা বলছেন কেন? কিভাবে? অন্যভাবে। অন্য ভাবটা কি? আমি জানি না। শাহবাজ ঠোঁট টিপে হাসলো। হেসে ভাত খাওয়াই জন্য ইশারা দিল। আয়না ঝটপটি আবারও এগিয়ে দিল। এবার আর কথা বাড়ল না। মানুষ যখন তৃপ্তি নিয়ে খায় বোঝা যায়। শাহবাজেরটাও আয়নাই ঠিক বুঝলো। বুঝে ঝটপট খাওয়ালো। শাহবাজের সুন্দর মতো খেলো। আর এখন সুন্দর আয়নার হজম হচ্ছে না। আসলে সমস্যাটা কি? এই শাহবাজটাকে সে চিনতেই পারছে না। নাকি এক মাথায় দুবার বাড়ি? কোনটা সমস্যা টমস্যা হলো না তো?
আয়না চিন্তিতভাবে কোনা চোখে শাহবাজকে ভালো করে দেখলো, খেয়াল করলো। আসলে গন্ডগোলটা কোথায় চিন্তা করতে করতে ওষুধও খাওয়ালো। খাইয়ে প্লেটে গ্লাসে হাত তুলে নিল, নিচে যাবে তখনই শাহবাজ ডাকলো, আয়না। আয়না ফিরে তাকালো। শাহবাজ বলল, ভয় নেই, আমি আছি। আয়না বুঝতে পারলো না, তবে অবাক হলো ঠিকই। পৃথিলা আপাকে তো পেয়েছে, এরশাদ ভাই নিশ্চয়ই তাকে আর কিছু বলবে না। তবে তাই অবাক হয়ে বলল, আমার খালার বাসায় গিয়েছিলেন কেন? শাহবাজ উত্তর দিল না। শুতে শুতে সে আগের মতো বলল, থালা গ্লাস রেখে তাড়াতাড়ি আসেন, বউ লাগবে আমার। আয়নার সাথে সাথে মুখ গোছ করলো। শাহবাজ সেই গোছ করা সুন্দর মুখটা দেখলো, দেখে হেসে বলল, শরীরটা ভালো নেই গো আয়নামতি, তা না হলে বিশ্বাস করো এই গোছমুখ করার সুযোগও পেতে না। আয়নার এক সেকেন্ডও দাঁড়ালো না, দৌড়ে বেরোতে বেরোতে বলল, দৌড় কিসের সমস্যা? এই যে শয়তান এসে ঠিক হাজির। ইটের দেওয়াল ঘেরা, তার মধ্যে ছোট ছোট ছিদ্র। সেই ছিদ্র দিয়ে লাল রঙের আগুনের ফুলকিগুলো লাল লাল জোনাকি পোকার মতো উকি ঝুঁকি মারছে। তার উপরে কালো ধোঁয়াগুলো মেঘরাঙা আকাশে আঁকিবুকি করতে করতে মিলিয়ে যাচ্ছে। প্রীতিলা সেই মিলিয়ে যাওয়া দেখলো চুপচাপ। তার ক্লান্ত শরীর বিধ্বস্ত, পায়ে অসহায় ব্যথা। টেনে হিচড়ে ভ্যানে তুলল, আবার টেনে হিচড়ে এই পর্যন্ত এনেছে। পায়ের উপরে দিয়ে এক ছাড়া বয়ে গেছে, তাই বেঁধে রাখা কাপড়টাও রক্তে টইটম্পর। তবে হাত এখনো সেই শক্ত হাতের মাঝে লাল হয়ে আছে, তবু এক রত্তেই ঢিলে হয়নি, বরং আরো শক্তের চেয়েও শক্ত হয়েছে। শক্ত হাতে ধরেই থানা থেকে টেনে বের করে ভ্যানের সামনে দাঁড় করে শান্তভাবে বলেছে, ভালোভাবে নিজেই উঠে বসুন, তা না হলে আমি কোলে করে উঠাবো। ফিরতে তো হবেই। অবশ্য পৃথিলা জানে না কোথায়, তবুও নিজেই উঠে বসতে এরশাদ তার পাশে বসলো। বসে পৃথিলা নেমে যেতে নিল। এরশাদ হাত শক্ত করে টেনে ধরে পড়ল, চুপচাপ বসুন পৃথিলা, সবাই দেখছে। এত মানুষের সামনে নিশ্চয়ই চাইবেন না আমি কোমর চাপটে বসি। তাছাড়া যাই করবেন সুবিধা আমার। আয়নার ব্যাপারটা মাথায় আছে তো। তাছাড়া সারেংবাড়ি আজ পর্যন্ত কোনো বিয়ে ঝামেলা ছাড়া হয়নি। পৃথিলার মনে হলো গলায় তার ফাঁসির পট্টি, এ টানে তো সেই টানে। নিঃশ্বাস আটকে আসে, ছটফট করে তার দম বেরোয় না। রাগে ঘৃতায় ঠোঁট দুটো তিত্তির করে কাঁপতে লাগলো। এইসব দেখলো, দেখে অবাক হাতে সিগারেটে ঠোঁটের ভাঁজ রাখতে রাখতে বলল, আমাকে বাধ্য করছেন। পৃথিলা কিছু বলল না। কাল রাতে ওই তিনজনের দৃষ্টিতে যেমন ঘিনঘিন করেছিল, এখনও ইরশাদের পাশে বসে তার শরীর তেমনই ঘিনঘিন করতে লাগলো। আসলে তফাৎ কোথায়? এই জীবনে তার আর কতবার মরতে হবে, কতবার? সে ভেতরের শ্বাসটুকু ভেতরে দমিয়ে অন্য পাশে তাকিয়ে রইল। ইরশাদ একদলকে কোথায় যেন পাঠালো, আর দুই একজনকে নিয়ে এখানে এলো। নিয়ে এই যে ইটের চুলার সামনে এসে দাঁড় করালো। তার আগে শক্ত হাত নিয়ে দাঁড়িয়ে রইল। এই জ্বলন্ত চুলা এই লোকটাকে শান্তি দেয় বলেই চুপচাপ দাঁড়িয়ে আছে। থাপ্পড় মেরেছে, রাগটা তো সামলাতে হবে। তার সাথে আছে হাতে সিগারেট, একটার পর একটা টানছে। এমনিতেই কাল থেকে না খাওয়া, পেট মুড়িয়ে নাড়ি বুড়ি যে বেরিয়ে চলে আসছে না পৃথিলার জন্য এটাই অনেক। সেই অনেক নিয়ে সেও চুপচাপ দাঁড়িয়ে রইল, দৃষ্টি ওই যে দাও দাও করে জ্বলতে থাকা আগুনের দিকে। তবে সে জানে এই চুলায় তাকে কখনোই জ্বালানো হবে না, তাকে জ্বালানো হবে ধীরে ধীরে। সে জ্বলবে পড়বে, তবে নিঃশেষ হবে না। বাঁচে তো দূর, তার মরার ক্ষমতাও শেষ। তখনই এরশাদ ফিরে তাকালো, পৃথিলার নিস্তেজ মুখটা দেখলো, পায়ের দিকে একবারও তাকালো, যেখানে দাঁড়িয়ে আছে আর রক্ত লাল হয়ে আছে। এত কঠিন কারো এই মেয়ে, কি চাইছে? শুধু 3টা কবুল, আর তো কিছু না। তবুও একটু নরম হয় না? এরশাদের এত বাকুলতা কি একটুও চোখে পড়ে না? সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার সাথে বসুন পৃথিলা। পৃথিলা নড়ল না, দৃষ্টি আগের মতো আগুনের দিকে রেখে বলল, অপেক্ষা কার জন্য হচ্ছে? সাবিয়া ইমরান না জয়ী? এরশাদ হাসলো, হেসে বলল, আপনার বুদ্ধি আমাকে সবসময় মুগ্ধ করে। এখানে বুদ্ধির কিছুই নেই। এরা ছাড়া মিঠা পুকুরে আমার কোনো দুর্বলতা নেই, মৃত্যুর ভয় নেই। তো জোরটা খাটাবেন কি দিয়ে? বিশ্বাস করুন, এই চুলো দেখে আমার ভয় করছে না, বরং আফসোস হচ্ছে। কত মানুষ এই চুলে স্থায়ী হয়েছে, তবে পৃথিলা পারছে না। এই চুলায় পৃথিলা যাওয়ার আগে এরশাদ যাবে। পৃথিলা হাসলো, হেসে বলল, ভালোবাসায় জোর থাকতে হয় না, থাকতে হয় মুক্তি। সেই মুক্তির পরে যদি ফিরে আসে, তাহলে সেই ভালোবাসা নিজের। আপনি যেগুলো করেছেন সেগুলো পাগলামি। ধরেন মুক্ত করে দিলাম, আমাকে কখনো ভালোবাসতে পারবেন? এই যে ভয়ঙ্কর এরশাদ, এইসব জেনেও পারবেন? পৃথিলা উত্তর দিল না। এরশাদ হাসলো, হেসে বলল, একবার হ্যাঁ বলুন পৃথিলা, মিথ্যে করে হলেও বলুন। আমি সাথে সাথে আপনার হাত ছেড়ে দেব, বাকি জীবন আপনার ফিরে আসার পথ চেয়ে বসে থাকবো। এখন বলুন, পারবেন? পৃথিলা এবারে উত্তর দিল না। এরশাদ আগের মতোই হাসলো, হেসে বলল, সবাই তো ভালোই বাসে, আমারটা পাগলামিই থাক। একবার তো ভালোবেসে বিয়েই করলেনি, এবার ঘৃণা নিয়ে করেন। আমিও দেখতে চাই কোনটায় শক্তি বেশি। পৃথিলা কিছুক্ষণ নিশ্চুপ তাকিয়ে রইল, তারপর বলল, সময় নষ্ট করছেন। আমাকে কি এমন মেয়ে মনে হয় জোর করে কবুল বলে বিয়ে করবেন?
আমি সেই কবুল পড়া বিয়ের পেরেই পায়ে পড়ে বসে থাকবো? ভালোবাসার বিয়েই পারিনি, আর আপনার এখানে তো কিছুই নেই, কতদিন আটকে রাখবেন? এরশাদ উত্তর দিল না। ইটের ভাটায় টিনের ছাপড়ে ঘর আছে, সেখানে এসে বসে হিসাব নিকাশ করে। সেই ঘরে পৃথিলাকে টেনে নিয়ে গেল, গিয়ে বলল, বসালো। বসিয়ে হাত ছেড়ে পায়ের কাছে বসে কোমল করে পাটা ধরলো। ধরে দেখতে দেখতে বলল, অনেক ভুগবেন। এত জেদি কেন আপনি পৃথিলা? আপনি কি? আমি পাগল। আপনি না সেই দিন বললেন? পৃথিলা আর কিছুই বলল না, চুপচাপ আগের মতোই বসে রইল। তবে এরশাদ কাপড়ে গিট্টি খুলে পানি দিয়ে ধীরে ধীরে সুন্দর করে পরিষ্কার করলো। তারপর অন্য কাপড় দিয়ে শক্ত করে আবার বেঁধে দিল। দিতে দিতে বলল, অনেক সময় লাগবে, তাই চাইলে আরাম করতে পারেন। কিসের সময়? আমার লোকেরা শহরে গেছে। পৃথিলা কেন জানে বুকটা কেঁপে উঠল, কাপা কাপা স্বরেই বলল, কেন? আপনার বোনের নাম তো মিথিলা, তাই না? দুপুর দুটোয় আপনার বোনের কলেজ ছুটি হয়, তারপর 1.5-2 ঘন্টা এক স্যারের কাছে টিউশন নেয়, তারপর রিক্সা করে বাসায় ফিরে। সেই রিক্সা থেকে মিঠাপুকুরে আসতে তো সময় লাগবেই। পৃথিলা শান্ত চোখে এরশাদের দিকে তাকিয়ে রইল, যেন এরশাদ যা বলেছে সে বুঝতে পারছে না। তবে এরশাদ জানে এই বুদ্ধিমতী মেয়েকে বেশি বোঝানোর দরকার নেই, তাই সেই শান্ত চোখের দিকে তাকিয়ে বলল, হিসেবে আপনার একটা ভুল হয়েছে। সাবিনা, ইমরান, জুই এরা না, আমি অন্য জায়গায় হাত দেব, যাতে আপনার দ্বিতীয় আর কোনো রাস্তা না থাকে। আমার বাবা জানলে আপনাকে খুন করে ফেলবে। জানলে তো স্কুল কলেজ থেকে হাজার হাজার মেয়ে প্রতিনিয়ত গায়েব হচ্ছে, এই আর নতুন কি? তাছাড়া পুলিশ যতই ভালো তত তার শত্রু। আপনার বাপেরও শত্রুর অভাব নেই, তাই তার কিসের কিসের যেমন কোনো তাল পাচ্ছে না, তেমনই ছোট মেয়েরও পাবে না। পৃথিলা বিস্ময় চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল, তার মাথা ভৌ ভৌ করে ঘুরছে। কোন পাপের শাস্তি পাচ্ছে সে? তাই তাকিয়ে বলল, তারেককে কি আপনি খুন করেছেন? এরশাদ স্বাভাবিকভাবেই বলল, হ্যাঁ। কেন? এমনি, আমার আগে যে আপনাকে পেল কেন? পৃথিলার মুখে আর একটা শব্দ হইল না, আস্তে করে চোখ বন্ধ করে বেশ কিছুক্ষণ সময় সেভাবেই বসে রইল। এখন বুঝলো পত্রিকায় তার ছবি কেন আসেনি, সব এরশাদ আগে সরিয়েছে। যেন সে থাকে সব কিছুর ধরাছোঁয়ার বাহিরে, আটকে রাখার জন্য খাঁচাটা তৈরি করেছে ধীরে ধীরে। পৃথিলা তিল পরিমাণও আঁচ করতে পারেনি, অথচ লোক বলে সে বুদ্ধিমতী। আর দেখো, তার জীবন ভুলে ভরাই ভুল, আর এই ভুলে তার জীবনে নিজের জীবনেই তো গেছে। এখন তার জন্য যদি তার ছোট বোনের কিছু হয়, নিজেকে কি করে ক্ষমা করতে পারবে? মরে গেলেও না। পৃথিলা চোখ দুটো খুলে নিস্তব্ধভাবে বলল, কি চান আপনি? পৃথিলার এই দেহ, এই দেহের জন্য এত কিছু আপনার? এরশাদ উত্তর দিল না, সে বেরোনোর জন্য এগোলো। পৃথিলা তাচ্ছিল্য হেসে হাসি হেসে বলল, যান, দিয়ে দিলাম, কাজে আসতে বলুন। আর হ্যাঁ, একটু দাঁড়ান। এরশাদ সাথে সাথে দাঁড়ালো, দাঁড়াতে একদোলা থুতু এরশাদের গায়ে এসে পড়ল। পৃথিলা দেখে বলল, আজকে থেকে তো আর আমি পৃথিলা থাকবো না, লাশ হব। তাই হওয়ার আগে শেষ ইচ্ছেটা পূরণ করলাম। এরশাদ এবারও কিছু বলল না, শান্ত চোখে একবার তাকালো, তারপর বেরিয়ে গেল। সোহাগ আজ লাইব্রেরি খুলেছে দেরিতে, মেঘলা আকাশ, তার মধ্যে গত কয়েকদিন ধরে আর দোকানের পাল্লা খোলা হয়নি। শ্বশুর ইন্তেকাল করেছে, না গিয়ে তো আর উপায় নেই, বড় মেয়ের জামাই দায়িত্বও মেলা, দোহানা পড়িয়ে তো আর ফেরা চায় না। আজই ফিরল। ফিরতে ফিরতে কিছুটা দেরি হয়ে গেছে, তাই দোকানও খুলতে দেরি হয়ে গেল। আর খুলতে দেখলো ধুলোবালি সব বই খাতা মলাটের ওপরে দুধের স্বরের মতো বিছিয়ে আছে। এবার মেঘ বৃষ্টি তো কম, ধুলোবাড়ির জ্বালায় আর যান বাঁচে না বলে হাতে ন্যাকড়া তুলে নিয়ে ঝাড়তে ঝাড়তে কোণার দিকে যেতেই তুলে জমা একটা চিঠির খামের উপরে চোখে পড়ল। পড়তে ভ্রু কুচকে এগিয়ে হাতে তুলে নিয়ে ঝাড়তে চিঠির ওপরে রাবারের সাথে ছোট্ট একটা চিরকুট, সাথে 10 টাকার একটা নোট নজরে পড়ল। আর পড়তে ভ্রু কুচকে গেল, এই চিঠি এলো আবার কোথা থেকে? দেখতো চলা, কার না কার কে জানে। তাই টাকা রেখে ফেলে দেওয়ার জন্য হাত উঠালো। তখনই কি হলো কে জানে, রাস্তার ওপারে চায়ের দোকানে চাটা এগিয়ে দেওয়ার ছেলেটার দিকে চেঁচিয়ে বলল, ওই জামাল, কি ভাই, এদিকে আয়। ছেলেটা রাস্তার পার দিয়ে দৌড়ে এলো, আস্তায় চিঠির খামটা আর 10টা টাকা দিয়ে বলল, যা পোস্ট করে আয়, আর বাকি টাকা তোর। ছেলেটা এককাল হাসলো, হেসে দৌড় দিল। অন্ধকারে আচ্ছন্ন ছোট একটা রুম, চারিপাশে উঁচু সবুজ রঙের সাদা প্রাচীরগুলো যেন একে অপরের বিপরীতে বুক উঁচু করে দাঁড়িয়ে আছে। দাঁড়ানো প্রাচীরের বুকে ছোট্ট একটা জালি জ্বালানো, সেই জানালাগুলি চিরচির করে রোদগুলো উকিচুকি মারছে। পৃথিলা সেই উকিচুকি রোদের দিকে তাকিয়ে রইল। কি সুন্দর রোদের খেলা, সাধারণ, দেখতে খুবই সাধারণ, তবুও পৃথিলাকে মুগ্ধ করলো। তাই অনিমেষে তাকিয়ে রইল। অথচ 4 দেওয়ালের বদ্ধ ছোট্ট ঘরটায় দম আটকে আসার কথা, আর সে দাঁড়িয়ে আছে খুবই স্বাভাবিকভাবে। তখনই অন্ধকার ভেদ করে কেউ তার পাশ ঘেঁষে এসে দাঁড়ালো। পৃথিলা ফিরে তাকালো, চোখ দুটো সেই আগের মতোই চলচল করেছে, ঠোঁটে সেই সুন্দর মার্জিত সরলতার হাসি। পৃথিলা আজ সেই হাসি দেখল না, চোখে দেখল না, তাকালো আগুনে ঝলসে যাওয়া সেই মুখের বাম পাশটায়। তাকিয়ে আস্তে করে হাতটা তুলে আলতো করে সেই পোড়াকালে রাখলো।
কি খুশির জেলে সেই জলজল করেছে চোখে। আর তখনই সেই ঝিরিঝিরি রোদের আঁকুবুকিগুলো আগুনের লাল শিখা হয়ে গায়ে লাগলো। আর লাগতে পৃথিলা ধরফরিয়ে উঠল। উঠে নিজেকে আবিষ্কার করলো সেই টিনের ছাপড়ে ঘরের চকিতে। চিকন একটা তোষক, রংচটা বালিশে ঘেমে নিয়ে একাকার। এখানে কারেন্ট নেই, চারিদিকে অন্ধকার। ঘরে এক করে টিম করে ছোট্ট একটা হারিকেন জ্বলছে। তবে ঘরের বাতাস, ঘরের দরজাটা হাট করে খোলা। এক সাইডে নদী, আরেক সাইডে ধানের জমি। সেই খোলা দরজা দিয়ে সুন্দর মৃদু বাতাস বইছে। তবে এই বাতাস পৃথিলার গায়ে লাগছে না, বরং শরীর দিয়ে যেন তাপ বের হচ্ছে। এরশাদ দরজার কাছে সামনেই দাঁড়ানো। অন্ধকার বলে পৃথিলা খেয়াল করেনি, ঘুমোচ্ছে বলে ডাকেওনি। অবশ্য হাতে সিগারেট থাকলেও এটা ঠিক বুঝতে পারলো। তবে বিকেলের পর থেকে আর সিগারেটের তৃষ্ণা পায়নি। বরং এই যে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমন্ত এক রাজকন্যাকে দেখছিল। এই মেয়ে কি জানে এই এতটুকু দেখার জন্য একজনের স্বাদ? সে এগিয়ে কোমল স্বরে বলল, কোনো সমস্যা? পৃথিলার মাথা ভোবো করছে। এরশাদ কোমল স্বরে তার কানে গেল না। সে এরশাদের মুখের দিকে অচেনা ভঙ্গিতে তাকালো, যেন তাকে চিনছেই না। তবে শব্দের মতো মুখের বাপ আসে না, সব সময়ের মতো চোখ। এরশাদ হয়তো বুঝলো কষ্টের ভেতরে গুঁড়ো গুঁড়ো হয়ে ওপরে দেখে বোঝা যায় না। সব সময় কেমন শান্ত দেখলেও মনে হয় কোনো কিছু তাকে ছুঁতে পারবে না। আসলে সবার আগে এই ক্ষতবিক্ষতই করেছে। এরশাদ যত দেখে তত মুগ্ধ হয়, বিভোর হয়। এই মেয়ে জানে না, কখনো জানবেও না, তার সব দরজার খিল দিয়েছে। সেই খিল খোলার স্বাদও এরশাদের নেই। সে পৃথিলা থেকে চোখ ফিরিয়ে সাইডে তাকালো। হিসেবের খাতা আছে, সেখান থেকে একটা নিয়ে বাতাস করতে করতে বলল, মাথায় পানি দেবেন? পৃথিলা উত্তর দিল না, চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে রইল। আশপাশ থেকে চিচি পোকার ডাক ভেসে আসছে। রাত কত হয়েছে সে বুঝতে পারল না। কেমন জানি একটা ঘোর, সেই ঘোর ধীরে ধীরে কাটাতে লাগলো। পা ফুলে ব্যথায় টনটন করেছে। এতক্ষণে ঘোরে কিছু খেয়াল না করলেও এখন শরীরের মন আত্মা সব ব্যথা সজাগ হতে লাগলো। পৃথিলা সেভাবে বসে রইল। এতক্ষণ গায়ে বাতাস অনুভব না হলেও এই যে এরশাদের খাতার উপরে পাখার বাতাস এখন ধীরে ধীরে গায়ে লাগছে। লাগতে লাগতে শরীর শীতল হলো। এখন যেন তাপ নেই। নেই হতেই পৃথিলা চোখ মুখে খুলে খেয়াল করলো এরশাদ ঠিক তার সামনেই বসা। অবশ্য সে দূরত্ব রেখেই বসেছে, তবুও পৃথিলা সাহায্য হয় না, গা কিনকিন করে। তবে কিছু বলার আর কিছু করার অবশিষ্ট নেই। সে কোনো রকমের টেনে বা নাড়িয়ে আস্তে করে সোজা হয়ে বসলো। তখন এরশাদ বেরিয়ে গিয়ে আর ফিরেনি, ফেরার কথাও না। থাপ্পড় থুতু নিজের অহম দমিয়ে একজোট টিকে থাকা সহজ কথা না। তাই যেন এই পর্যন্ত হজম না হয় সেই পর্যন্ত পৃথিলার সামনে আসবে না, আসেও নি। এসেছে একেবারে বিকেলে, জানা কথা। একা আসেনি, বিনা ঝামেলায়। সারেংবাড়ির প্রথম বিয়ে মনে হয় তাদেরই হলো। পৃথিলা চাবি দেওয়া পুতুলের মতো কবুল বলে সাইন করলো। এরশাদেরও একই অবস্থা, তবে পার্থক্য একটু তো ছিল। তার দৃষ্টি ছিল পৃথিলার ওপরে, আর পৃথিলার শূন্যে। তার লোকের অভাব নেই, সাক্ষীরও অভাব হলো না। বিনা ঝামেলায় খুব অল্প সময়ে খুব সুন্দর করে পৃথিলার মৃত্যু হলো। এই লোকটা সবকিছুর বিনিময়ে পৃথিলার লাশ চেয়েছিল, অন্য কিছু না। তবে এই লোক বোঝেনি বাকি সবকিছু এই লাশের কাছে নগণ্য। বিয়ের পরে সবাই বেরিয়ে গেল। এরশাদও তখনও এই ঘরে। পৃথিলা চকি থেকে এলিয়ে দিল। লাশ হোক আর যাই হোক, রক্ত মাংসের তো ধকল তো কত সইবে। তাই গা এলিয়ে দিতে দিতে বলল, ভাগ্যিস দুনিয়ায় ঘৃণা মাপার কোনো যন্ত্রণা নেই এরশাদ। বিশ্বাস করুন, যদি থাকতো আমার ঘৃণার পরিমাণ দেখে আপনি শিউরে উঠতেন। এরশাদ সব সময়ের মতো হেসেছে। হেসে তার মতোই বলল, ভাগ্যিস নেই, ঘৃণা থাকলে হয়তো ভালোবাসাও থাকতো। আর বিশ্বাস করুন, আমার ভালোবাসার পরিমাণ দেখে আপনিও শিউরে উঠতেন। পৃথিলা তখন শান্ত চোখে তাকিয়েছে। এরশাদ আর কিছু বলেনি, বরং বেরিয়ে যেতে যেতে বলল, আমার একটু কাজ আছে, বাইরে বালতিতে পানি আছে, চোখ মুখ দিতে চাইলে দেন। পৃথিলা আর কিছু বলল না, ওঠেওনি, বরং শরীর ছেড়ে বিছানায় গা এলিয়ে দিয়েছে। এত কিছু কত কিছু হারানোর ভয় ছিল, এখন আর কিছু অবশিষ্ট নেই। এই নেইবিহীন শূন্য চোখে ওই যে ছাপড়ি ঘরের ওপরে সাদামাটা টিন, সেই টিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অনেকক্ষণ। দুদিন নির্ঘুম ঘুমে ক্লান্তির শরীর কখন চোখ লেগে গেছে বুঝতেও পারেনি। পৃথিলা বসতেই সাইড থেকে ম্যানিব্যাগ নিয়ে খাবার বের করতে করতে বলল, এখানে আর যেতে দেখিয়ে বলবেন না খাবো না। আমি বললে আপনি শুনবেন না, তাহলে আর বলে লাভ কি? ঠিক, তাহলে উঠুন, হাত মুখ ধুয়ে নিন। পৃথিলা উঠল। চুলে চট পাকিয়ে দলা হয়ে আছে। সেই দলা আজ দুদিন পরে টেনে টেনে হাতে খোপা করে নামবে তার আগে এরশাদ উঠে বালতি ভরা পানি চোখের সামনে নিয়ে এলো। পৃথিলার কোনো ভাবান্তর হলো না। সে নির্বিকারভাবে চোখে মুখে পানি দিল। দিতেই এরশাদ নতুন একটা গামছা এগিয়ে দিল। এখানে কিছুই নেই, আসার সময় হয়তো নিয়ে এসেছে। পৃথিলা চুপচাপ ছিল, এরশাদও চুপচাপ
খাবার এগিয়ে দিল। গলা বুক শুকিয়ে চৌচির হয়ে আছে। তার পৃথিলা আগের পানির বোতলটা এগিয়ে নিতে গেল। নতুন পানির বোতলটা মুখ শক্ত করে আটকানো। এরশাদ দেখে নিজ হাতে তুলে নিয়ে বোতলের মুখে খুলে এগিয়ে দিল। পৃথিলার গা জ্বলে। এই পানির বোতল ছুঁড়ে ফেলতে ইচ্ছে করে, তবে ইচ্ছে করলেই সব করা যায় না। অদৃশ্য একটা শিকল হাতে পায়ে, কখনো সেই শিকল সে ছিন্ন করতে পারে না। পৃথিলা ভেবে পায় না, তবে হাত বাড়িয়ে ঠিক বোতল নাই নিয়ে গলা ভিজিয়ে শান্তভাবে খাবার টেনে নেয়। সেই খাবারে কত কষ্টে গলা দিয়ে ঢেলে ঢেলে নামালো। এরশাদ চুপচাপ দেখে আর বাকি খাবার হাত থেকে টেনে নিয়ে বাইরে ছুঁড়ে ফেলে ঔষধ লাগিয়ে দিল। পৃথিলার ঔষধও নিল চুপচাপ। খেতেও এরশাদের পাটা একটু দেখে বলল, আমরা বেরোবো, চলুন। পৃথিলা এবারও কোনো টু শব্দ করলো না, বরং নিচে উঠতেই পা মুখ কুচকে ফেললো। পা নাড়াতেই ব্যথা, হাঁটবে কি করে পৃথিলা জানে না। তবুও তাতে দাঁত চেপে খুঁড়িয়ে নিচে এগিয়ে গেল। ইটের ভাটা থেকে রাস্তা অনেকটা দূরে, সেখানেই ভ্যান রাখা। সেই পর্যন্ত আসতে পৃথিলার দম বেরিয়ে গেল। এর সাথে অবশ্য সবই দেখলো, তবে কিছুই বলল না। পৃথিলা ভ্যানে বসতেই সেও চুপচাপ ভ্যানে উঠে বসলো। পৃথিলা ভেবেছিল তাকে সারিং বাড়িতে নিচ্ছে, তবে কিছুক্ষণের মধ্যে অন্য একটা অচেনা জায়গায় এসে ভ্যান থামলো। মিঠা পুকুরের সব অলিগলি তার চেনা হয়ে যাচ্ছে ভালো মতো। ভ্যান থামতে এরশাদ নেমে বলল, আসুন। পৃথিলা এবার ভ্রু কুচকে তাকালো। যেখানে ভ্যান থেমেছে সেখানে কোনো বাড়িঘর তো দূরের কথা, কোনো কিছুই নেই। এক সাইডে সোজা রাস্তা গেছে আর আরেক সাইডে ধানের ক্ষেত। এরশাদ দেখে বলল, এই ক্ষেত দিয়ে যাব, বেশি দূরে না, এই তো দুটো ক্ষেত। বলে তার হাতের টর্চটা পাশের জনের হাতে দিল। কেন দিল পৃথিলা বোঝেনি, তাছাড়া কোথায় নিয়েছে এই নিয়ে পৃথিলার মাথা ব্যথাও নেই। তবে সমান জায়গা আর ধানের ক্ষেতের আইল এক কথা না। অন্ধকারে তবুও পৃথিলা বুঝতে পারছে মানুষের তেমন চলাচল নেই, এবড়ো আইল। তাই বড় একটা শ্বাস ফেলে এগোতে এরশাদ ঝট করে কোলে তুলে নিয়ে এক দৌড় দিতে বলল, কথা দিয়েছিলাম অনুমতি ছাড়া ছোবো না, তাই বিশ্বাস করুন এটাই শেষ, সত্যিই শেষ। পৃথিলা কিছুই বলল না, চুপচাপ শক্ত হয়ে রইল। দুটো খেতে বললেও দুটো ক্ষেতের কিছুই হলো না, বরং সে বেশ কিছু সময় লাগলো। আর লাগতেই গাছগোছালিতে ভরা একটা বাড়ি চোখে পড়ল। হয়তো কারেন্ট নেই, অন্ধকারে তলিয়ে আছে, তবে ঘরের ভেতরে টিমটিম করে জ্বলতে থাকা হারিকেনের আলো ঠিকই বোঝা গেল। এরশাদ পৃথিলাকে এনে নামালো একেবারে ঘরের ভেতরে, আর নামাতেই পৃথিলা আটকে উঠল। এই ঘরে টুকটাক অনেক কিছুই আছে, তার মধ্যে এক কোণে বড় সাইজের একটা খাট। সেই খাটে জুই শুয়ে আছে। পৃথিলার নিজের পায়ের কথা ভুলে গেল। চোখে মুখে ভয় আতঙ্ক নিয়ে দৌড়ে গিয়ে মুখে হাত বুলালো। এরশাদ দেখে বলল, কিছু হয়নি, সকাল হতে ঠিক হয়ে যাবে। কি করেছেন আপনি ওর সাথে? কিছুই না, শরবতের সাথে একটা ঘুমের ট্যাবলেট দিয়েছি। পৃথিলা আগুন চোখে তাকালো। এরশাদ সেই আগুন চোখের দিকে তাকালো না। 2 রাতে একেবারে নির্ঘুম, তার মধ্যে এত দৌড়াদৌড়ি, এত ক্লান্ত লাগছে। সেই জানালা খুলে দিল। কারেন্ট নেই, ফ্যানের ব্যবস্থা করা হয়নি, তাই জানালা খুলে পৃথিলার সাইড দিয়ে খাটে ওঠে। জুয়ের অপর পাশে শুতে বলল, সব খেলতো মহাজন একাই খেলো, এবার আমি একটু খেলি। তাই বলে এই মাসুম বাচ্চাকে তুলে আনবেন? ওর মার কথা একবার ভেবেছেন? হ্যাঁ ভেবেছি, তাই সে জানে তার মেয়ে তার প্রাণপ্রিয় বান্ধবীর কাছেই আছে। ও মানুষ, জি শুক্রিয়া। পৃথিলা আগের মধ্যে তাকিয়ে রইল। এরশাদ একটু হাসলো, হেসে চোখ বন্ধ করলো। যতই ক্লান্তই থাক, সহজে তার চোখে ঘুম ধরা দেয় না। আজ শুতেই ঘুমিয়ে গেল। আর কেন গেল পৃথিলা না জানলেও এরশাদ জানে, ভালো করে জানে। ফরহাদ সারিং বাড়িতে এলো পরের দিন বিকেলে। সে ভেবেছিল ঢুকতে দেবে না, তবে সদর দরজায় পাহারাদার কেউই কিছু বলল না বলে সে নিজের মতোই ভেতরে এলো। সবকিছুর এত এলোমেলো, হিসাব মেলাতে হিমশিম খায়। খেতে খেতে ঘুরে ফিরে এক জায়গায় স্থির হয়। মিঠা পুকুরে তার আর থাকা সম্ভব না। যেখানে তাকাই বাপের পাপ নজরে পড়ে, আর পড়তেই তার দম বন্ধ হয়ে আসে। অথচ একসময় এই পাপকে নিয়ে সে গর্ব করত। বাড়ির দরজা খুলল আয়না। আম্বিয়া এখন কাজ ছাড়া রুম থেকে বেরোয় না, আয়নাকে সব করতে হচ্ছে। তার মধ্যে আরেকজন তো আছেই। ব্যথা পায় মাথায়, হাতে পায়ে কি হয়েছে কে জানে, সব আয়নাকে দিয়ে করাবে। তবু ভালো সে সাইজে টাইজে ছোট, তা না হলে তার ধারণা পা দিয়ে হাঁটতই না, তার কোলে চড়ে পুরো বাড়ি ঘুরত। তাই দরজা খুলে ফরহাদকে দেখে বড় একটা চোখ গিলেও সুন্দর করে ভেতরে এনে বসালো। বসিয়ে কোনো দিক যাবে বুঝতে পারলো না। এরশাদ ভাই কাল রাতে তো ভালোই, এই যে এত বেলা আজও ফিরেনি। জয়তুন আরা এই বাড়ি তো ওই বাড়ি, দিন দুনিয়া হিসেব নিকেশ ছেড়ে দিয়েছে। জাফর চাচা কাল থেকে গলা দিয়ে পানি এক ফোঁটাও ফেলেনি। আয়না বেশ কয়েকবার গেছে, দরজা খুলেনি। বাড়িতে থাকার মতো পুরুষ বলতে শাহবাজ, সে আবার গোধরে বসে আছে। বোনকে দেবে না, সে করবেটা কি?
ফরহাদ আয়নার দিকে কিছুটা শান্তভাবেই তাকিয়ে রইল। সব সত্য জানলেও এই মেয়েটা নিশ্চয়ই তাদের ঘৃণা করবে। অবশ্য ঘৃণার কাজই করেছে তার বাবা, অথচ তিল পরিমাণ অনুশোচনা নেই। যদি থাকলেও তার বাবা জানে না তার ছেলেকে কতটা ভালোবাসে। মাফ করতে না পারুক, তবে ঘৃণা করতো না। ভাবতো যা করেছে ভালোবাসায় অন্ধ হয়ে করেছে। তবে তার ছিটেফোঁটাও নেই, বরং অন্যের দোষ দেখতে ব্যস্ত। তাই আয়নার দিকে তাকিয়ে শান্তভাবে বলল, এরশাদ ফিরেনি। আয়না দুপাশে মাথা নাড়ল। ফরহাদ সেই নিষ্পাপ মাথা নাড়ানো দেখে মৃদু হাসলো। হেসে বলল, বিনাকে একটু ডেকে দাও আয়না। আয়নার সাথে সাথে বিনার ঘরের দিকে দৌড়ে গেল। শাহবাজ কি বলেছে তার মাথায় নেই, বরং গিয়ে কিছু বলবে তো ভালোই। কিছু বোঝার আগেই টেনে নিয়ে এলো, এনে দাঁড় করিয়ে খাবার ঘরের দিকে গেল। জামাই মানুষ, কিছু সামনে না দিলে কেমন দেখায়। মিনা ফরহাদকে দেখে হক চকালো। কিছু না জানলেও বুঝতে পারছে বড় কিছু একটা হয়েছে। তা না হলে সবাই এমন বদলে যাবে কেন? বড় ভাই যাকে সবসময় সুন্দর গোছানো মার্জিত রূপে দেখে এসেছে, সে আজ বড় ভাই অগোছালো। ছোট ভাই যে দিন দুনিয়ায় পরোয়া তো ভালোই। বড় ছোট কাউকে গোনায় না ধরা মানুষটা এখন সব বিষয়ে চিন্তিত। আর এই যে সামনে বসা মানুষটা, একে সে হাড়ে হাড়ে চেনে। রাগ, জেদ, বিরক্তি সব সময় যার নাকের ডগায় থাকে। সে আজ শান্ত, বড়ই শান্ত। কেন, কি কারণ সে বুঝতে পারছে না। ফরহাদ মিনার অবস্থা বুঝলো, বুঝে বলল, বস, আমি শুধু কয়েকটা কথা বলবো। মিনা জড়সড়ভাবে ফরহাদের সামনে বসলো। বসতেই ফরহাদ কিছুক্ষণ নিশ্চুপ বসলো। তারপর আস্তে করে বলল, আমি যখন ঢাকা পড়তে যাই তখন এক মেয়ের প্রেমে পড়ি। তোর মতোই পড়ালেখার জন্য সে জান প্রাণ দিতে পারে। লেখাপড়া ছাড়া ডান বাম কোনো দিকে কোনো কিছুই বুঝতো না। তার এই নাইতেই আমি প্রেমে পড়লাম। প্রথম প্রেম, দিন দুনিয়া ভুলেই পড়লাম। কত সময় কতটা ধৈর্য নিয়ে আমার দিকে তাকে ফেরালাম সেটা বলে বোঝাতে পারবো না। আমার 2 বছরের মতো সম্পর্ক ছিল। এই 2 বছরে আমার কেটেছে স্বপ্নের মতো। আমি তার বিষয়ে খুব সিরিয়াস ছিলাম। তবে তার হয়তো অন্য কিছু চাওয়ার ছিল, থাকতেই পারে। তাই সুন্দর মতো যদি সম্পর্ক শেষ করতো আমার আফসোস থাকতো না। তবে সে আমার সাথে করেছে ছলনা। আমার সাথে সম্পর্ক রেখে আরেকজনের সাথে জড়িয়েছে। আমি তাদের হাতে নাতে ধরেছিলাম। বইয়ের নেশা ছাড়িয়ে তাকে প্রেম শিখিয়েছিলাম আমি। সেই শেখানোই আমার উপরে ভারী পড়েছে। প্রথম ভালোবাসা তো ধাক্কাটা হজম করতে পারিনি। এতটা ঘৃণা ভেতরে জমা ছিল, কোনো মেয়েকে আর সহ্য হতো না। তার মতে তার হাবভাব অধিকাংশই তোর সাথে মেলানো। তাই তোকে দেখলেই চট করে রাগ মাথায় উঠে যেত। পড়াতেই চায়নি, এসব জোর করলো, আর নিষেধ করতে পারিনি। তবে সেই না পাড়ার রাগ, জেদ, বিরক্তি সব তোর উপরেই ফেলেছি। তবে সত্য বলছি, সেই প্রেমের ছিটেফোঁটাও এখন আর আমার ভেতরে কোথাও নেই। এই শুক্রবারে আমি ঢাকা চলে যাব একেবারে। কেউ মানুক আর না মানুক, একটা পবিত্র সুতোই আমরা বাঁধা। বলে ফরহাদ একটু থামলো, থেমে ঢোকিলে গলাটা ভিজিয়ে বলল, আমার সাথে যাবি বিনা? বিনা থমকে দাঁড়িয়ে রইল। শাহবাজ সাইডে থেকে সবে শুনল। সে দোতলা থেকে নেমেছে। ফরহাদ এসেছে তার নিজের তেজ নিয়েই নামছিল। তবে ফরহাদের কথায় থমকে সে নিজেও দাঁড়ালো। যদি আয়না দোষ না থাকে সেখানে ফরহাদও নির্দোষ। তবে ফরহাদের সাথে জড়ালে তার বোনের জীবনে ঝুঁকি আছে। অবশ্য যদি সবকিছুর মায়া ছাড়তে পারে তবে আর থাকবে না। তার মনে হলো ফরহাদ সেই মায়া ফেলেই এসেছে, তাই আর এগোলো না। বিনার যেটা ভালো লাগে করুক। তাছাড়া সারেং বাড়ি ভেঙে গেছে। সে একদিকে, ভাই আরেক দিকে, দাদি একদিকে, জাবর চাচা তো সবাইকে ভাবছে শত্রু। তাও ভালো, ঘরে খেলে এটে বসে আছে, বেরোলে সত্যিখানে যাবে। তখন কি করবে কে জানে। আর এমন অবস্থায় বিনার মাথায় এর চেয়ে শক্ত আর কে রাখতে পারবে হাত। তখনই আয়না এসে নাস্তার ট্রে রাখলো। ফরহাদ বিনাকে কেউ নাস্তার দিকে তাকালো না। শাহবাজ দেখলো এই ভেন্দি তো জনমাকার ভেন্দি, তাই উপরের দিকে যেতে যেতে চেঁচালো, আয়না। আয়না চমকে উঠল। এই কণ্ঠ শুনে চমকে ওঠা তার অভ্যাস হয়ে গেছে। তাই নিজেকে সামলে মুখ গোজ করে উপরের দিকে গেল। সে একটু এদের কথা শুনতে চেয়েছিল। দূর, সব কিছুতেই শয়তানটার ব্যাগরা না বাঁচলে পেটের ভাত হজমই হয় না। আয়না যেতেই ফরহাদ আগের মতো বলল, তোদের বাড়িতে যে ডাকাতের ঘটনা ঘটেছিল সেটাই আমার বাবা আর কাজ ছিল। কেন ছিল সেটা আমি বলতে চাই না, সেটা তোর ভাইদের ব্যাপার। যদি বলতে চাই বলবে। তবে সত্য এটাই, তোর বাবা মায়ের খুনি আমার বাবা। তাই যে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে নিবি, কেননা এবার আমি আমার বাবার জন্য কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, নিচ্ছি নিজের জন্য। তাই এই সম্পর্কে কোনো ফাঁক থাকবে না। আমি নিজে তোর সব দায়িত্ব নেব। তোর ইচ্ছে, তোর স্বপ্ন, সব কিছু আমার। তবে আমার দায়িত্ব থেকে তুইও কোনো পিছু পা হতে পারবি না, না পারবি কোনো অবহেলা করতে। বিনা থমকে আছে। সেই থমকে যাওয়ার চোখের কোণা থেকে পানি গড়িয়ে পড়ল। এখন বুঝতে পারছে সব কেন এত এলোমেলো। ফরহাদ সেই এগিয়ে গড়া পানি দেখে উঠে দাঁড়িয়ে বলল, আমি ট্রেনের 2টো টিকিট কাটবো।
ট্রেন ছাড়া শেষ 1 সেকেন্ড পর্যন্ত তোর অপেক্ষা করব, বাকি তোর ইচ্ছে, বলে ফরহাদ বেরিয়ে এলো। বেরোতেই এর সাথে দেখা হলো। সে দাঁড়িয়ে আছে সদর দরজার সামনে, চুপচাপ। তবে আজ সব সময়ের মতো হাতে সিগারেট নেই। ফরহাদ হাসলো। যাক, নেশা কাটানোর ঔষধ তাহলে পেয়ে গেছে, বলে ধীরে ধীরে এগুলো এরশাদও, পাশাপাশি দাঁড়ানো বন্ধু। আজ দাঁড়ালো মুখোমুখি। দাঁড়াতেই ফরহাদ বলল, খবর পৌঁছাতে সময় লাগলো না তোর? কি করব, মুখোশ পড়া সবাই। সেটা তো তুইও পড়ে থাকিস, ভালো। তবে শুনে রাখ, আমার বোন যাবে না। সেটা ওকে ভাবতে দে। ভেবেও লাভ কি? আমি তোদের ছাড়বো না। আমার গলাতেই ছুরি চালাতে পারবি? এরশাদ নির্দ্বিধায় বলল, হ্যাঁ পারবো। ফরহাদও তার মতো বলল, বেশ, তাহলে নিশ্চিন্তে থাক। তুই আসতে পারলে আমি নিচে গলা পেতে দেব। এরশাদ আজ অনেকদিন পরে বাড়িতে ফিরেই দাদির রুমে পা রাখলো। যতন তখন জানালার পাশে বসা পিড়িতে। বিকেলে কোমল আলো চোখে পড়েনি, পা দুটো সামনে মুড়িয়ে সোজা করে রাখা, মুখে পানে দৃষ্টি জানালার গলিয়ে ওঠানে। ফরহাদ গেছে এরশাদের কাছে। সবাই তা দেখেছে, তবে কেমন যেন ভাবান্তর হলো না। তখন নিজের মতো ছিল, এখনও আছে। এই যে এরশাদ এসেছে সে বুঝলো, তবে ফিরে তাকালো না। যেভাবে বসেছিল ঠিক সেভাবেই বসে রইল। এরশাদ এগিয়ে সব সময়ের মতো দাদির কোল ঘেঁষে নিচে বসলো। সেই দিন দাদি কিছু করেনি, তবুও অনেক রাগ জেদ দেখিয়েছে। অবশ্য দাদি নাতিদের একই সমস্যা, মাথা বিগড়ালে কাউকেই চেনে না। তাই কুচকানো চামড়ায় এই নরম দুটো হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, মাফ করে দাও দাদি। জয়তন আগের মতোই বসে রইল। এরশাদ হাত তুলে গালে ছুঁয়ে বলল, কথা বলবে না? জয়তন এবারও কিছু বলল না, তবে এরশাদ তার নরম স্বরে বলল, তোমার এরশাদ বিয়ে করছি দাদি। জয়তন শুনল, শুনে আস্তে করে হাত ছড়িয়ে নিল। পৃথিলার সারেংবাড়ির রক্ত আসল রক্ত। জাফর জানতো, এরশাদ জানতো, তবে এরা কেউ তাকে বলার প্রয়োজন মনে করেনি। অথচ সে ভাবত তার ছেলে নাতিদের মাঝে কোনো আলাদা পর্দা নেই। কত মিছে দুনিয়ায় বসে বসে গর্ব করত। জয়তন হারে না, নিজ হয় না। অথচ মরে গিয়েও যশোনা জিতে গেল। শায়লা চলে গিয়েও তাকে হারিয়ে গেছে। সে বোঝেনি, আসলেই বোঝেনি। এরশাদ সরিয়ে নেওয়া হাতটা দেখল। রক্তের চোখ না থাকে, তবে দুজনকেই এক নীতির মানুষ। তাই কারো দোষ পাপিতা কারো চোখে বড় মনে হয় না। এর সাথে কাছে তো আরও না। পৃথিবীর দিকে চোখ তুলে কেউ তাকাক, তার সহ্য হয় না। তেমনি দাদি তার ভালোবাসার মানুষের ভাগ দিয়েছে, যত্নের সংসারে ভাগ দিয়েছে সব কিছুর। তবুও তারা যদি আঘাত করতে আসে, ছেড়ে দেবে কেন? তাই তার কাছে তার দাদিই ঠিক। সে টেনেই আবার 2 হাতে গালে রাখলো, রেখে বলল, কিছু বলো দাদি। শাস্তি দিতে চাও দাও, আমি মাথা পেতে নেব। যতন ফিরে তাকালো, তাকিয়ে শান্ত গলায় বলল, আমার এক সন্তান। না দিলাম এই কোল থেকে জন্ম, তবুও সে আমার ছেলে। সে মারা গেছে, ব্যাস। আমার আর কিছুই নেই, আর কারো দরকার নাই। এটা আমার স্বামীর বাড়ি, শেষ নিঃশ্বাস পর্যন্ত এখানেই থাকবো। তাই আমাকে আমার মতো থাকতে দে। এরশাদ তার কোমল স্বরে আবার ডাকে, দাদি। সে কোমলতায় জয়তনকে ছোঁয় না, বরং নিজের মতো বলে, তোরা দাদিকে চিনছোস, তবে জয়তন আর রাখে না থাকার ক্ষমতা। তবে যে নিজের স্বামীকে দ্বিতীয়বারের সুযোগ দেয় নাই, তোরা আর কি। এই যে দেখ, এই দরজার উপরে রাতের পর রাত আলতাপ দাঁড়িয়ে থেকেছে। জয়তনের মন তখনই গলে নাই। আর তোরা ছুঁড়ে ফেলে আবার এসেছিস দয়া দেখাতে। জয়তন কারো দয়াই বাঁচে না। মনের মতো বিয়ে করেছিস, যা বউ নিয়ে থাক। তবে এই শেষবার আমার দরজার চৌখাট যেন তোকে পেরোতে না দেখি। এর সাথে হাসলো, হেসে বলল, কি বলেছে? তোমার ক্ষমতা নেই, মুখ দিয়ে আদেশ করো, বের করো তো দেখো। আমি বের করলেও তোর আর সাধ্য নেই। ও তো কোনো ক্ষতি করেনি। ও আমার সবচেয়ে বেশি ক্ষতি করেছে। ওই যে দেখ, সারেংবাড়িতে পাও রাখে না, তবুও জয়তনের সিংহাসনে ঠিক বসেছে বলেই সে নাই। তবুও তার হয়ে তুই গান গাইতেছোস। জাফরকে ডাক। সেই মেয়েরা কিসারাই সারেংবাড়িকে ধুলে মিশাতে একবারও চিন্তা করবে না। সে সারেংবাড়ির একমাত্র রক্ত, ছোট চাচার মেয়ে, তোমার এরশাদের বউ, আর কিছু না। বিশ্বাস করো, এই তিনটের একটাও সে স্বীকার করে না, কখনো করবে বলে মনেও হয় না। ঘৃণার দিকে সে তোমার কার্বন কপি। একবার মুখ ফিরেছে তো ফিরেছে, কারো সাথে নেই আর কিছু করার। তাই অযথা দোষী বানিয়ে বসে আছো। তোমারই তো নাতনি হয়ে যদি বসতো, তাহলে জয়তনের আফসোসের কথাই আসতো না। জয়তন বুক পেতে সিংহাসনে বসাতো, তবে সে বসেছে আমার প্রতিদ্বন্দ্বী হয়ে। তাই মিঠাপুকুরে পা রাখতে না রাখতেই সারেংবাড়ি ধ্বংস শুরু হয়েছে। এই মেয়ের জন্যই প্রথমবার গ্রামের মানুষের সামনে আঙ্গুল উঠেছে। এই মেয়ের জন্যই আজ আমার কেউ নাই। এই মেয়ে আমাদের আদরের নাতি, সম্মান, শক্তি, ভরসা, সিংহাসন সব কেড়ে নিয়েছে। তাই এই মেয়ের ক্ষমা নাই। জয়তুনারার কাছে তো নাই অন্তত। তাই যা নিজের ইচ্ছায় বিয়া করছোস, নিজের মতো থাক। এরশাদ কিছুক্ষণ নিশ্চুপ তাকে রইল, তারপর উঠে দাঁড়ালো।
দাঁড়াতে দাঁড়াতে বলল, যতই বলো জসিম আমার ছেলে নিজের কোল থেকে হলে এভাবে মুখ ফেরাতে পারতে না দাদি। আলতাফ তোমার সাথে অন্যায় করেছিল, আমরা কেউই করিনি। আর পৃথিলা, সে তোমার কোনো কিছুতেই নেই। জয়তন উত্তর দিল না, মুখ ফিরিয়ে আবারও জানলার দিকে তাকালো। এরশাদ সেই ফিরানো মুখটার দিকে আগের মতো কিছুক্ষণ তাকিয়ে রইল। সব তার হাতে, তবুও কিছু একটা ঠিক নেই। কি নেই সে বুঝতে পারছে না। এই যে প্রিয় দাদির মুখ, এই মুখটার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করেছে, গা ঘেঁষে বসে থাকতে ইচ্ছে করেছে। অথচ কতবার এভাবে দাদি মুখ ফিরিয়ে নিয়েছে হিসাবও নেই। তবে আজ এমন লাগছে কেন? এরশাদ উত্তর পায় না, নিজের মতো বেরিয়ে আসে। আস্তে আয়নাকে দেখলো, সে বিনা রুমের দিকে যাচ্ছিল। তাকে দেখে থমকে দাঁড়ালো, সাথে সাথেই ভয়ে ভরসা মুখটা ফ্যাকাশে হয়ে গেল। এরশাদ মুখে একটা শব্দও বলল না, তবে শান্ত শীতল চোখে তাকিয়ে রইল। সেই তাকানোর বিপরীতে শাহবাজ আয়না ঠিক পেছনে এসে দাঁড়ালো। দাঁড়িয়ে শান্তভাবে বলল, আয়না উপরে যাও। আয়না যেন প্রাণ ফিরে পেল। ডানে বামে আর একবারও তাকালো না, দৌড়ে সোজা উপরে চলে এলো। আর প্রথমবার শাহবাজকে তার সবচেয়ে আপন মনে হলো এই মানুষটা তার পাশে আছে, আর কোনো ভয় নেই। এরশাদ শাহবাজের দিকে তাকিয়ে বলল, মনে আছে ভাইয়ের বুকে মাথা রেখে বলেছিলি নিজ দায়িত্ব যেন ইটের চুলাই দেই? আছে। তাহলে কিসের এত কানামাছি খেলা? শাহবাজ উত্তর দিল না, এগোলো, দাঁড়ালো ভাইয়ের একেবারে সামনে। দুই ভাইয়ের বয়সের তফাৎ অনেকটা, তবে কাঁধ বুক বরাবর বরাবর হলেও খুব কম সময়েই এই কাঁধ দুটো একে অপরের সাথে মিলেছে। তাই শাহবাজ আজ নিজ থেকে বড় ভাইয়ের গলা জড়িয়ে ধরল। এরশাদ কি একটু থমকালো? হয়তো ভাই বোনদের মাঝে আহ্লাদ তাদের তিন ভাই বোন কারো মাঝেই নেই। সবার আহ্লাদ ছিল জয়তনারা। জয়তনারা কাজ ঘেঁষে যত সহজে বসতে পারে, ভাই বোন তত সহজে হাত রাখতে পারে না, ভাইয়ের কাঁধে কাঁধ মেলাতে পারে না। এই যে যেমন আজও পারল না। শান্ত হয়ে সোজা চুপচাপ দাঁড়িয়ে রইল। তবে শাহবাজ ধরে সেই দিনের মতো বলল, আয়না নির্দোষ ভাই। তার বাপ পাপ করেছে, তার মা জীবন দিয়ে সেই পাপের প্রায়শ্চিত্ত করেছে। ওর কোনো দোষ নেই। আমাদের বাবা মার ছিল না, তাহলে আমি আয়নামতিকে ছাড়া বাঁচতে পারবো না। বাবা মায়ের খুনি মেয়েকে ছাড়া যদি না বাঁচিস, তাহলে মরে যাওয়াই ভালো। শাহবাজ হাসলো, হেসে সরে দাঁড়ালো। এতক্ষণ যে ভাইয়ের প্রতি কোমলতা ছিল, সেটা আর দেখা গেল না। বরং সবসময় সেই চিরচেনা হাসি হেসে বলল, আয়নামতিকে কিছু করতে বলো, তার আগে আমাকে মরতে হবে। আমাকে তুমি কিছুই করবে না আমি জানি, তবে ভাই সোজা একটা কথা বলি, তুমি আমার গায়ে টোকানা দিলেও আয়নামতির দিকে বাড়ানো হাত কোপ আমি ঠিকই বসাবো। আর সেই হাত কার আমি দেখব না, বড় ভাই তো, তাই প্রথমে আবদার রাখলাম, পরে যেন আফসোস না হয়। এরশাদ আগের মতোই শান্ত চোখে ভাইকে দেখলো, দেখে অবাক হলো না। একই পাপের রক্ত, একই স্বভাব, তফাৎ এরশাদ বুদ্ধি খাটিয়ে করে আর শাহবাজ যা করে সোজা। ভয়টোর টান ভাব নেই। তারপর যা হওয়ার হোক, তাতে তার কিছু যায় আসে না। তাই সে জানে, সে যেমন পৃথিলার জন্য সব করতে পারে, তার ভাইও আয়নামতির জন্য সব পারে। তবে তার ভাই জানে না এরশাদ এবার নিজ হাত বাড়াবে না, হাত লেলিয়ে দেবে। যে হাতে চাইলেও কোপ বসানো চায় না। এরশাদ বেরিয়ে এলো, যেতে যেতে দোতলায় একবার তাকালো। সবকিছু বন্ধ করার ক্ষমতা একজনেরই আছে, তার ছোট চাচা। তাই যেতে যেতে সদর দরজায় পাহারা লোকদেরকে বলল, কিয়ামত হলেও ছোট চাচা যেন এই বাড়ির সদর দরজা না পেরোয়, না বাইরে কেউ ছোট চাচার সাথে কথা বলতে পারি, কোনোভাবেই না। পৃথিলা সুন্দর করে চুইয়ের মাথায় দুটো বেনি করে দিল। তার পায়ের ব্যথা আজ নেই বললেই চলে, ঔষধ খাচ্ছে, কমারই কথা। তবে ফোলা আছে, সেই চিরুনি রেখে জুইকে কোলে তুলে বসালো। মেয়েটা শান্ত, তবে ঘুম থেকে উঠে তাকে দেখে অবাক হয়েছে। অবাক হয়ে বলেছে, আমরা বাড়িতে যা আইছি? পৃথিলা মাথায় হাত বুলিয়ে বলল, মা হাসি নাই। পৃথিলা আস্তে করে দুপাশে মাথা নাড়িয়েছে। তার নাড়ানো দেখে মন খারাপ করে বলেছে, মা আসবো না। পৃথিলা উত্তর দেয়নি। বসে থাকতে থাকতে কথা শেষ, রাত শেষ, চোখ লেগেছে। এরশাদ কখন বেরিয়ে গেছে জানেও না। দরজার বাইরে থেকে আটকানো, পাশের রুমের কোনো কিছুই নেই। তবে তার পেছনের দিকে লাগানো টিনের বাথরুমের মতো করেছে, যেন বাইরে পা রাখার প্রয়োজনই না পড়ে। তবে বাইরে এক দুজন লোক আছে, তারা নিয়ম করে খাবার দিয়ে যাচ্ছে। সকালে নাস্তাও দিয়ে গেছে। পৃথিলা উত্তর না দিলেও সুন্দর করে খাইয়ে দিয়েছে, হাত মুখ পরিষ্কার করে দিয়েছে। অবশ্য এভাবে আটকে রাখার উদ্দেশ্য কি? জুইকে বা কেন এখানে রেখে এনেছে? কিছু বুঝতে পারছে না। অবশ্য সে জানে, জিজ্ঞেস করলে সব সত্যি সত্যিই বলবে। তবে পৃথিলার ইচ্ছে করে না। কি হবে জেনে এই লোক সব সত্যি সত্যি বলবে ঠিক, তবে কারো কিছুতেই কিছু বদলাবে না। যেটা ঠিক করেছে সেটা করবেই। তখনই দরজা খোলার শব্দ হলো। পৃথিলা ভাবছে বাইরের লোকদেরকেও কিছু হয়তো দিতে এসেছে। তবে তাকে ভুল প্রমাণ করে এরশাদ এলো, হাতে কয়েকটা ব্যাগ। কিসের ব্যাগ পৃথিলা ঝট করেই বুঝলো। অবশ্য না বোঝার কিছুই নেই। গত দুদিন একই কাপড়ে গায়ে কাদা ময়লা শুকিয়ে চট হয়ে আছে।
তার মধ্যে আঁচল ছেঁড়া, তাই কাপড় টাপড় ছাড়া আনবেই বাকি। প্রীতিলা জয়কে বুকে জড়িয়ে চুপচাপ বসে রইল। এরশাদ ফিরে এই দৃশ্যটুকু দেখলো। এই মেয়েটা যেভাবে থাকে সেভাবেই তার দেখতে ভালো লাগে। এই যে জয়কে বুকে জড়িয়ে অন্যদিকে চোখ ফিরিয়ে বসে আছে, এই দৃশ্যটুকু সে মুগ্ধ হয়ে গেল, আর মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। আর খেয়াল করলো মনের মতো অস্থিরতা সব কেমন হাওয়ায় মিশিয়ে গিয়েছে।